সবাই কি এটা বুঝছিলা যে আমরা বলছিলাম যে এই দর্শন হচ্ছে একটা একটা মৌলিক বিষয়। এই বিষয়টা এই যে ওখানে তলায় দাগ দেওয়া আছে অ্যাসপেক্ট, এভরি অ্যাসপেক্টস অফ হিউম্যান লাইফ নিয়ে এটা আলোচনা করে এবং ওই আন্ডারলাইন করা আছে এর উদ্দেশ্য কি, দ্য পারপোজ অফ দিস কুয়েস্ট ইজ টু ফাইন্ড আউট দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড এক্সিস্টেন্স। জীবন আর জগতের যেটা অর্থ তৈরি করা, সেটা তোমার সামনে এই ধরনের সাবজেক্ট তোমাকে হেল্প করে। এই উদাহরণটা দিছে মৌলানা আবুল কালাম আজাদ। একটা জীবনের ডায়েরির সাথে আমরা তুলনা করছিলাম যে জাইমার জীবনের ডায়েরি যদি লেখা থাকে, সেই ডায়েরির প্রথম আর শেষ পাতা নাই, তখন কেউ যদি জাইমার জীবনের অর্থ, জাইমার জীবনের পথ পরিক্রমা উদ্ধার করতে চায়, তাহলে কি করবে? হারানো পাতাগুলো খুঁজে বের করে, হ্যাঁ, হারানো পাতা খোঁজার চেষ্টা। এইগুলা এই পারস্যের একজন কবি জগতের হারানো পাতা খোঁজার চেষ্টা হিসাবে ফিলসফিকে দেখাইছে যে ইট ইজ এ কুয়েস্ট অফ দিস লস্ট পেজেস, ইট ইজ সার্চ। এবং মানুষ কখন থেকে সার্চটা করতেছে? সিন্স ম্যান অ্যাটেন্ড কনসিয়াসনেস। ওই দেখো লাইনে খুব ছোট সুন্দর করে লেখা আছে। এখন এটা বলছে যে আসলে এটা ফিলসফি ব্যাখ্যা করা, যেহেতু এর সাবজেক্ট ম্যাটার অনেক বড়, এটা ডিফাইনিং অ্যান্ড এক্সামাইনিং, এক্সপ্লেনিং, এটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, এটা বলছে নেচার অফ ফিলসফিতে। তাহলে হোয়াট ইজ দ্য নেচার অফ ফিলসফি? দুটা প্যারা, ওই যে রিলায়েবল কনক্লুশন পর্যন্ত বলছে যে এই সাবজেক্টের একটা সামান্য কিছু জান যদি আমরা একটা আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের রিজন উইল, তলার লাইন লাস্ট লাইনটা দেখো, ইউ উইল বি এবল টু রিজন ক্লিয়ারলি। হ্যাঁ, ওখানে রিজন ক্লিয়ারলি, কনসিস্টেন্টলি, উইথ মোর রিলায়েবল কনক্লুশন। তাহলে আমাদের লাভ এইটা যে এই ধরনের সাবজেক্ট পড়লে আমরা রিজন ক্লিয়ারলি করতে পারবো, কনসিস্টেন্টলি অ্যান্ড উইথ মোর রিলায়েবল কনক্লুশন তুমি সিদ্ধান্তে আসতে পারবো। ইট উইল হেল্প ইউ। হ্যাঁ, ইট ইজ এ, অনেকে বলে যে এই ফিলসফি ইটসেলফ এডুকেশন। হ্যাঁ, ফিলসফি কোনো আলাদা সাবজেক্ট না, এটা সব সাবজেক্টের যেহেতু সাথে যুক্ত, এজন্য এটা আমাদেরকে নানাভাবে হেল্প করতে পারে। এথিক্স, ফিলসফি বা ফিলসফির অন্য অন্য শাখা, আমরা সেটা কি কি দেখবো। 2 নম্বর প্রশ্ন ছিল তলায়, ওয়াই ইজ ইট সো ডিফিকাল্ট টু ডিফাইন ফিলসফি? টিক চিহ্ন দেওয়া 2 নম্বর নিচে দেখো। আরিফ তোমার কারসার নিয়ে যাও ওই জায়গায়। এখানে আরিফ তিনটা কারণে এটা সংজ্ঞা দেওয়া কঠিন বলছে। কি কি আরিফ? সাবজেক্ট ম্যাটারের কারণে, কোশ্চেনিং এর কারণে, আর হিস্ট্রির কারণে। আরিফ সাবজেক্ট ম্যাটারের ওখানে টিক চিহ্ন দাও, ওখানে কারসার দাও। সাবজেক্ট ম্যাটার বলছে, সাবজেক্ট ম্যাটার কেন? এই দর্শনের সাবজেক্ট ম্যাটার কি মা? এটা হচ্ছে জীবন জগতের সব বিষয়বস্তু এর সাবজেক্ট ম্যাটার। ফলে তুমি যখন একে স্পেসিফিক করবা একটা ডিসিপ্লিনের মধ্যে, তখন এটা লিমিটেড হয়ে যাবে। হ্যাঁ, ফলে এটাকে যেহেতু জীবন জগতের সব বিষয়বস্তু এর বিষয়বস্তু, ফলে সংজ্ঞা দিতে গেলে তো একটা ডিফাইনিং লাগে। যেমন উদ্ভিদের সংজ্ঞা উদ্ভিদবিদ্যা, প্রাণীর প্রাণীবিদ্যা প্রাণী, পদার্থের পদার্থবিজ্ঞানের পদার্থ। প্রত্যেক সাবজেক্টের একটা নির্দিষ্ট বিষয়বস্তু থাকে, আর এর বিষয়বস্তুটা ব্যাপক, সব সাবজেক্টের সাথে এটা যুক্ত। এই জন্য এটা ডিফিকাল্ট টু ডিফাইন ফিলসফি। আমি আর রিডিং পড়লাম না, এখানে এই কথাটাই বলা আছে। হ্যাঁ, যে এই ফিলসফির সাবজেক্ট ম্যাটারটার লিমিটেশনটা, তুমি যদি কোনো সাবজেক্টের সাথে এটা লিমিটেড করে দিতে চাও, তাহলে এর স্কোপটা কমে যায়। এভরি ডাইমেনশন অফ হিউম্যান লাইফ, তলায় দাগ দেওয়া দেখো, ইট মে ডিল উইথ এভরি ডাইমেনশন অফ হিউম্যান লাইফ, ক্যান রেজ কোশ্চেন্স ইন এনি ফিল্ড অফ স্টাডি অর ইন্ডিভিয়ার। এবং এই জন্য একে ফিলোসফিস অফ সাবজেক্ট, দেখো এখানে বসে ফিলোসফিস অফ ডিসিপ্লিনস অ্যান্ড ফিলোসফিস অফ সাবজেক্ট। এই জন্য বলছিলাম শিক্ষা দর্শন, রাষ্ট্র দর্শন, অর্থনীতির দর্শন, ইঞ্জিনিয়ারিং এর দর্শন না বলে ইঞ্জিনিয়ারিং এথিক্স বলো, মেডিকেল এথিক্স। হ্যাঁ, তুমি জ্ঞানের প্রত্যেকটা শাখার সাথে এটাকে যুক্ত করে দেওয়া যায়। তাহলে দেখো এরপরে এসো আরিফ, কোশ্চেনিং। তলায় লাইনে কোশ্চেনিং না, দেখো এর লক্ষ্যটা কি? হ্যাঁ, ইট পারসিউস কোশ্চেন্স রাদার দ্যান অ্যান্সার্স। এর কাছে কোশ্চেন ইম্পর্টেন্ট যায় না, অ্যান্সার না। আমরা জানি দার্শনিকরা অনেক ভুল উত্তর দিয়েছে, তাই না জাইমা? আমরা বলছিলাম না আদি দার্শনিক কারা, দর্শনের পিতাকে আমরা, হু ইজ দ্য ফাদার অফ ফিলসফি? আমরা বলি থেলিসকে ফাদার অফ ফিলসফি বলি। শুধু ফিলসফি না, সায়েন্সেরও ফাদার বলে। থেলিস ইজ দ্য ফাদার অফ ফিলসফি অ্যান্ড সায়েন্স। কেন? ফিলসফি আর সায়েন্সের প্রথম প্রশ্ন থেলিসই করে এবং উত্তর দেওয়ার চেষ্টা করে ফিলসফিক্যালি এবং সায়েন্টিফিক্যালি।
সেটা কি? তার প্রথম প্রশ্ন কি ছিল? খ্রিস্টের জন্মের 600 বছর আগে থেলিস গ্রিসের প্রথম প্রশ্ন করে, জাইমা জগতের আদি উপাদান কি? আমার সাথে বলো, হোয়াট ইজ দ্য আলটিমেট সোর্স অফ দিস ইউনিভার্স? এই প্রশ্নটা থেলিস করে। তার উত্তরে কি বলছিল জাইমা? থেলিস কি বলছিলাম বলো তো লাবিব, মনে আছে কিনা দেখি। থেলিস কি বলছিল উত্তরে? জগতের আদি উপাদান কি? পানি। জগতের আদি উপাদান পানি, ওয়াটার। ওয়াটার স্যার। এখন এটা কিন্তু খুব ভুল উত্তর ছিল, ইট ওয়াজ নট এ কারেক্ট অ্যান্সার। বাট জগতের আদি উপাদান কি পানি? শুধু পানি না তো, আরে কি জগতের আগে আদি উপাদান বলা আছে? এই ছোট্ট একটা প্রশ্ন, ভুল উত্তর, এটা কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই জন্যে যে এই প্রথম কোনো প্রশ্ন সাইন্টিফিক্যালি উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, থেলিস বলেনি কোনো অতীন্দ্রিয় সত্তা জগতের আদি উৎস, যেরকম প্রত্যেক ধর্ম বা অন্যান্য আধ্যাত্মিক প্রশ্ন উত্তরের বেলা এটা দেওয়া হবে। থেলিস এমন কোনো বস্তুকে বলেছে যেটার পক্ষে যুক্তি দেওয়া যায়, আর্গুমেন্ট দেওয়া যায়, রিফুট করা যায়। তাই করেছে থেলিসের ছাত্ররা, তার রিফুট করেছে, বলছে না পানির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাতাস, সুতরাং বাতাস আদি উপাদান, বাতাস ছাড়া পানি অকার্যকর। কেউ বলেছে না বাতাস না, মাটি বেশি গুরুত্বপূর্ণ। কেউ বলছে না মাটি, বাতাস, আগুন, পানি গুরুত্বপূর্ণ, একসাথে সবগুলো দরকার। কেউ বলেছে অণু, কেউ বলেছে সংখ্যা, কেউ বলেছে অণু পরমাণু। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে এই উত্তরের কমপ্লিমেন্টারি উত্তর দেওয়ার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে আরো কনক্রিট উত্তর দিয়ে জ্ঞান বিজ্ঞানের শাখাগুলো দিনের পর দিন ভাগ হয়ে গেছে দর্শন থেকে, এবং আলটিমেটলি দর্শন সর্বশেষ দর্শন থেকে গেছে মন নিয়ে। একসময় দর্শন এর বিষয়বস্তু মন ছিল, এখনো আছে, কিন্তু মনকে বিজ্ঞানের আওতায় এনে মনোবিজ্ঞান আলাদা হয়ে গেল 50 বছর আগে, 50-60 বছর আগে। এভাবে দর্শন থেকে সব বিষয়বস্তুগুলো এক এক করে আলাদা হয়ে গেছে। এই জন্য দর্শনকে সব সাবজেক্টের মা বলে। আমরা বলছি দর্শনের সংজ্ঞা দিতে যে মাদার অফ অল সায়েন্সেস। দেখো এর বৈশিষ্ট্যটা কি? কোশ্চেনিং। যেমন আমরা থেলিস কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ফিলোসফি পারসুইজ কোশ্চেন্স রাদার দ্যান অ্যান্সার্স। বলবো স্যার তা কিরাম হলো? শুধু প্রশ্ন হলে তাহলে কি সাবজেক্টটা কেমন? উত্তর কি ইম্পর্টেন্ট না? হ্যাঁ, উত্তর ইম্পর্টেন্ট, কিন্তু উত্তরের উপরেও আবার প্রশ্ন হইতে পারে। The responsibility of philosophy is not so much to answer our questions as to question given answers. যাইবা যে প্রশ্ন করে, জুবাই তার উপর আবার প্রশ্ন করতে পারে, যে উত্তর দেবে, রাকিবুল তারপর আবার প্রশ্ন করতে পারে, আবার এই উত্তরগুলো নিয়ে আরিফ সমন্বয় করতে পারে, মনিরুজ্জামান এই সমন্বয়ের উপর আবার প্রশ্ন করতে পারে। এভাবে ফিলোসফির ইনকোয়ারি শুরু হয় এবং চলতে থাকে। It is not an exaggeration to say that a philosopher is someone who can make a riddle out of any answer. লাভি যে উত্তরই দেখ, তারপরে একজন দার্শনিক একটা ধাঁধা তৈরি করে ফেলতে পারে। সক্রেটিস যখন আনিশার কাছে গেল যে আনিশা মা তুমি তো বলো, তুমি তো লিডার, বলো গণতন্ত্র কি? আনিশা এক ধরনের উত্তর দিল, সক্রেটিস সেই উত্তরের উপরে প্রশ্ন করা শুরু করলো। দেখা গেল আনিশার প্রশ্ন করতে করতে আনিশা শেষ পর্যন্ত উত্তর দিতে অক্ষম হয়ে গেল। সক্রেটিস দেখাইলো যে আনিশা যদিও একজন লিডার, দাবি করে যে সে তার বিষয়বস্তুটা খুব ভালো জানে, কিন্তু আনিশা জানে না যে আরো গভীরে সে জানে না। এভাবে সক্রেটিস প্রশ্ন উত্তরের মাধ্যমে দেখাতে চেষ্টা করলো যে যারা সমাজে দাবি করে, যারা জ্ঞানী গুণী, হ্যাঁ, যারা পণ্ডিত বলে দাবি করে, তারা আসলেই ওই বিষয়টা পরিপূর্ণভাবে জানে না। সক্রেটিসের আমি বলছিলাম রাত্রে দেবতা স্বপ্ন দেখাই তো সরস্বতী, আমাদের যে দেবতা, জ্ঞানের দেবতা, ওখানে ডেলফি স্বপ্ন দেখাই তো যে সক্রেটিস তুমি সবচেয়ে জ্ঞানী। সক্রেটিস ভাবে কি এত জ্ঞানী গুণী মানুষ থাকে, জাইমা, লাবিব, মনিরুজ্জামান, জুবায়ের, রাকিবুল, এত জ্ঞানী মানুষ থাকতে আমি কেন জ্ঞানী? সে লাবিবের কাছে গেল, জাইমার কাছে গেল, জুবায়ের কাছে গেল, যে বিষয়ের পণ্ডিত তারা সেই বিষয়ের প্রশ্ন শুরু করলো। লাবিবকে বললো, লাবিব বাবা বলো তো ন্যায় বিচার কি? তুমি তো বিচারক, বলো ন্যায় বিচার কি? জাইমার কাছে গেলে, তুমি তো শিক্ষিকা, বলো শিক্ষা কি? হ্যাঁ, এবার জুবায়ের কাছে ওই যে বললাম সে রাজনীতিবিদ, বলো রাজনীতি কি? রকিবুল খুব বন্ধু বৎসল, বলো রকিবুল বন্ধু কি, বন্ধুত্ব কি?
সক্রেটিস দেখালো যে এই প্রত্যেকটা সংজ্ঞার মধ্যে হয় অপরিপূর্ণ অথবা সেই বিষয়টা পরিষ্কার ধারণা নাই, পাল্টা উত্তরের মাধ্যমে। এর মানে কি সক্রেটিস উত্তর জানে তা না, সক্রেটিস পাল্টা প্রশ্নের উত্তরের মাধ্যমে ওই উত্তরের সংকীর্ণতা দেখানোর চেষ্টা করে। সক্রেটিস এভাবে দেখলো যে যারা জানে বলে দাবি করে জানে, তারা জানে না যে তারা অনেক কিছুই জানে না। সক্রেটিস সিদ্ধান্ত নিল, ও আচ্ছা, দেবতা তাহলে ঠিকই বলেছে, সক্রেটিস সবচেয়ে জ্ঞানী, কেন সক্রেটিস জানে, সক্রেটিস অনেক কিছুই জানে না। দেখো কোশ্চেনিং এর ধরনটা এটা, তাহলে মানে কি, এটা এক ধরনের সত্যের সন্ধানে এই প্রশ্নের উত্তর করতে চলে যেতে চায়। ফলে এই ধরনের যে আলোচনার বিষয়বস্তু হলে সেটা কিন্তু সংজ্ঞা দেওয়া কঠিন, তাই হয়েছে ইট ইজ ডিফিকাল্ট টু ডিফাইন ফিলসফি। 2 নম্বর কারণ, প্রথমটা কারণ সাবজেক্ট ম্যাটার, দ্বিতীয়টা কোশ্চেনিং, তৃতীয়টা আরিফ কি ইতিহাসের কারণে। ইতিহাসে দেখা গেছে এর কন্টেন্ট অ্যান্ড ক্যারেক্টার, আরিফ সুন্দর করে আন্ডারলাইন করেছে, কন্টেন্ট অ্যান্ড ক্যারেক্টার। ইতিহাসের কারণে এর কন্টেন্টও আলাদা হয়ে গেছে, ক্যারেক্টারও আলাদা হয়ে গেছে। কারণ মানুষের চেতনা যখন থেকে শুরু হয়েছে জাইমা, তখন তো মানুষ তো এই জীবন জগতের প্রশ্ন করা শুরু করেছে। তখনকার মানুষের যা চিন্তার বিষয় ছিল সেইটাই তার কন্টেন্ট ছিল। যেমন একসময় উইজডম ছিল, একসময় সায়েন্স ছিল, একসময় আর্ট, একসময় পিটি, একসময় ক্রিটিক, একসময় অ্যানালিসিস, একসময় লিঙ্গুইস্টিক গেমস, একসময় লিটারেরি জেনারি। এখন যেমন ভাষা নিয়ে আলোচনা হচ্ছে, দর্শনের এখন বিষয়বস্তু ভাষা। জ্ঞানের বিজ্ঞানের মানুষের প্রয়োজনের নিত্য নতুন বিষয়বস্তু সে অ্যাড করতেছে ইতিহাসের কারণে। যখন বিজ্ঞান কোনো বিষয় আবিষ্কার করলে তার ব্যবহার নিয়ে দর্শন আলোচনা শুরু করে। ফলে দর্শনের বিষয়বস্তুগুলো, কন্টেন্টগুলো কিন্তু সময়ের ভেদে ভিন্ন ভিন্ন হয়েছে। শুধু কন্টেন্ট আলাদা হয়নি, এটার আলোচনার ধরনটাও আলাদা হয়েছে। কোথায় কিছু কিছু সময় এখানে যেমন সক্রেটিস আলোচনা করতে কোথায়, ওই ব্র্যাকেটের মধ্যে আছে আরিফ মার্কেট প্লেসে, তারপরে টেম্পলে, টেম্পল, তারপর মনাস্ট্রিতে। দেখবা ইউরোপে তোমরা যদি যাও, বেশিরভাগ মনাস্ট্রি ইউরোপে এই দর্শন চর্চার জন্য খ্যাত, এবং মধ্যযুগের অনেক দার্শনিক মনাস্ট্রি থেকে আসছে। এবং আমি ইউরোপে অনেক মনাস্ট্রিতে গেছি, একটা বিশাল বিশাল লাইব্রেরি আছে মনাস্ট্রিতে। তার মানে এখানে একসময় জ্ঞান বিজ্ঞানের চর্চা হতো, বিশেষ করে ধর্ম, দর্শন, এই মানববিদ্যাগুলো চর্চা হতো বেশি। ফলে এই দর্শন চর্চা একসময় টেম্পলে হয়েছে, মনাস্ট্রিতে হয়েছে, স্টুডিওতে হয়েছে, আস্তে আস্তে ইউনিভার্সিটিতে হয়েছে, পরে ইনস্টিটিউটে হয়েছে, পরপরে কনফারেন্স, ওয়ার্কশপ, তারপরে ইন্টারনেটে, এখন ইদানিং ইন্টারনেটে হচ্ছে। তার মানে এর কন্টেন্ট এবং ক্যারেক্টার, এর টিচিং মেথড, এগুলো দিন দিন চেঞ্জ হয়েছে। দ্য অনলি ওভাররাইডিং নোশন, তাহলে কি মিল পাওয়া যায় এই যে কোশ্চেনিং, হিস্ট্রিক্যাল চেঞ্জের ফলে কি কোনো মিল নাই? আছে মেন্টাল অ্যাক্টিভিটি। ওই আরিফ ব্র্যাকেট দিছে, এটাকে মেন্টাল অ্যাক্টিভিটি বললে অনেকে বলে যে তাহলে এটা মেন্টাল অ্যাক্টিভিটি। বলছেন না, এটা আবার খুব ব্রড হয়ে যায়, সবই তো মেন্টাল অ্যাক্টিভিটি, জ্ঞানের কোন শাখাটা মেন্টাল অ্যাক্টিভিটি না? সেই জন্য বলছে যে এটা ইনফরমেটিভ ডেফিনিশন হয় না, এটা বড্ড জেনারেল হয়ে যায়, ট্রু জেনারেল। thus we cannot find a definition of philosophy। এই জন্য এর সংজ্ঞা দেওয়াটা কঠিন। কি কারণে? ঐতিহাসিক কারণে, কোশ্চেনিং এর কারণে, আরেকটা কি, আর প্রথম কারণটা এর সাবজেক্ট ম্যাটারের কারণে। এটা কি ক্লিয়ার জাইমা? এই জুবায়ের ক্লিয়ার? এটা জুবায়ের? জি স্যার। এটা কি পরিষ্কার? মা এই উত্তরটা পাইছো? এই যে হোয়াই, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু, হোয়াই ইট ইজ সো ডিফিকাল্ট টু ডিফাইন ফিলসফি। এরপরে দেখো ওর পরের পাতায় পিথাগোরাসের নামটা কালো করে বড় করে লেখা আছে, পিথাগোরাস। পিথাগোরাসকে জ্যামিতির জনক যদি বলি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের সমান। তোমরা 9-10 করেছো না সবাই? এই সেই পিথাগোরাস। পিথাগোরাস দার্শনিক, গ্রিস দার্শনিক, এই যে প্লেটো সক্রেটিসের আগে। সে বলেছে যে দর্শন মানে লাভ অফ উইজডম। ওই উপরে লেখা আছে গ্রিক শব্দ লাভ অফ উইজডম। দর্শন মানে আমরা আমাদের বাংলা ভাষায় দেখা। এই যে তোমাদের আমি জাইমার ছবি, পিছন থেকে জাইমার ছবি দেখাচ্ছে, এই যে লাভিব সামনাসামনি দেখাচ্ছে, এই দেখা নাকি? এই যে রাকিবুল একটা পাঞ্জাবি পরে বসে আছে মনে হয়, এই ছবি, এই দেখা না, কিন্তু দর্শন মানে দেখা। তাহলে দর্শন এর শাব্দিক অর্থ কি? গ্রিকের দৃষ্টিতে এটা ফিলোস মানে লাভ, আর সোফিয়া হচ্ছে উইজডম, মানে লাভ অফ উইজডম। আমি গত ক্লাসে বলছিলাম বোধহয়, উইজডম কিন্তু দর্শনের বিষয়বস্তু, নলেজ না।
অনেকে জ্ঞানের প্রতি ভালোবাসাও বলে। তাই যদি নলেজ আর উইজডম একই কথা মনে করো তাহলে তাই ঠিক আছে, কিন্তু নলেজ আর উইজডম অনেক সময় এক না। জাইমা বিশ্ববিদ্যালয়ে পড়ে ঠিক আছে, কিন্তু জাইমা যখন কোনো সমস্যায় পড়ে জাইমা কার কাছে যায়? আম্মুর কাছে যায়। জাইমার আম্মু কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়িনি, কিন্তু জাইমা যখন সমস্যায় পড়লে আম্মুর কাছে যায়, কারণ আম্মু ওয়াইজ পারসন, তাই না জাইমা? তার মানে কি লেখাপড়ার সাথে উইজডমের কিন্তু রিলেশন হ্যাঁ আছে। মানুষ জ্ঞান অর্জন করে যখন সে জ্ঞানের ব্যবহার সে জানে তখন তাকে ওয়াইজ বলে। ওয়াইজটা সে জীবন থেকেও শিক্ষা নিতে পারে, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নাও হলেও চলে। ফলে এটাকে উচ্চতর জ্ঞান বলতে পারি, প্রজ্ঞা। সেই জ্ঞানের প্রতি ভালোবাসা হচ্ছে পিথাগোরাসের অনুসারে সংজ্ঞা হচ্ছে দর্শন। আমরা দর্শনের আরো এর নিচে এসো, আরো অনেক সংজ্ঞা আছে। আমরা কয়েকটা সংজ্ঞা দিছি। কি কি দিছি আরিফ? আমরা সংজ্ঞা দিছি যেমন সবার ব্যবসা, এভরিবডিস বিজনেস। তারপরে কি দিছি? এটা হচ্ছে কি বলেছি যে এই যে ক্রিটিক্যাল অ্যান্ড কনস্ট্রাকটিভ, এর কাজ কি? ক্রিটিক্যাল অ্যান্ড কনস্ট্রাকটিভ, এটা সমালোচনা করেন শুধু না, এটাকে আবার কনস্ট্রাকশনও করে। দর্শন কি? এই তর্পলাদ আছে অ্যাক্টিভিটি। হ্যাঁ, জুবাইর সব সূত্র মুখস্থ করলো, তাই কি দর্শন হইলো? নো, ফিলোসফি ইজ অ্যান অ্যাক্টিভিটি। তুমি শুধু সূত্র মুখস্থ করলে, নীতিবিদ্যার সূত্র মুখস্থ করলে নৈতিক হবা না, তোমাকে অ্যাক্টিভ হইতে হবে, তোমার বাস্তব জীবনে এটা করতে হবে। তো ফিলোসফি খালি মুখস্থ বিদ্যা না, এটা জীবনের সাথে যুক্ত। ইট ইজ অ্যান অ্যাক্টিভিটি। এর লাস্ট লাইন কি? শুধু অ্যাক্টিভিটি, এটা রেশনাল রিফ্লেকশন, এক ধরনের দর্শন। একটা অনেকে এইভাবে উদাহরণ দেয় লাবিব, যে একটা অন্ধকার ঘরে একটা মোমবাতি নিয়ে যাওয়ার মতো। গভীর অন্ধকারের মধ্যে একটা মোমবাতি যেমন পথ প্রদর্শন করে সত্যের সন্ধান করতে, দেখতে। হ্যাঁ, দর্শনও সেরকম, ইট ইজ অ্যান রিফ্লেকশন, এ মেথড। ইট হেল্পস ইউ টু সার্চ দ্য ট্রুথ। সত্যের সন্ধানে তোমার এটা সাহায্য করে। Philosopher is trained rationally reflected how the fundamental questions relate to all human activities. এ জানতে চাই কি, হোয়াট ইজ রিয়েলিটি? প্রকৃত সত্তা কি আসলে? হ্যাঁ, ইজ ইট ম্যাটার টু অর মোশন অর ইজ ইট মাইন্ড? এটা কি বস্তু না এটা গতি? হাউ ডু উই হ্যাভ নলেজ? আমাদের কিভাবে জ্ঞান হয়? আমরা জ্ঞান আদৌ পাই কিনা? আমরা কি আদৌ জানতে পারি? সত্য কি আদৌ জানা সম্ভব? হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন এ ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড আর্গুমেন্ট? ওই আমরা লজিক আমরা দেখবো। হোয়াট মেক্স অ্যান অ্যাকশন রাইট অ্যান্ড রং? আমাদের বিষয়বস্তু যেটা, কি ভালো কি মন্দ? লাবিবের কোন আচরণটাকে ভালো আমরা রাইট অ্যাকশন বলবো, কোনটা রং অ্যাকশন? এগুলো সবই আমরা এথিক। দেখো এরপরে বলছে নেচার অফ ফিলোসফিক্যাল কোশ্চেনিং। লাবিব বাম পাশে 3 ধরনের কোশ্চেনের কথা বলা আছে। কি কি দেখো তো? ছোট কোশ্চেন, বড় কোশ্চেন আর ফান্ডামেন্টাল কোশ্চেন। আর এই একেবারে বামে যাও, যেখানে টিকচনে দেওয়া ওর নিচে টাইপস অফ কোশ্চেন্স। হ্যাঁ দেখো, বড় কোশ্চেন, ছোট কোশ্চেন আর মৌলিক কোশ্চেন। দেখো তো লাবিব, ছোট কোশ্চেন করে কারা? আস্কড বাই অল হিউম্যান বিংস। আমরা সবাই ছোট প্রশ্ন করে রাখি। তাই উত্তর দেই কিভাবে রাখি এসব ছোট প্রশ্নের? কমন সেন্স, এভরিডে এক্সপেরিয়েন্স, তাই না? কত প্রশ্ন করতেছি, উত্তর দিচ্ছি। বড় প্রশ্ন করে তোমাদের মতো সায়েন্টিস্টরা, ইঞ্জিনিয়ার, টেকনোক্র্যাট, তারা উত্তর দেয় কিভাবে? কালেক্টিং ডাটা, অ্যানালাইজিং ফ্যাক্টস, অ্যাডভান্সিং হাইপোথেসিস। আর মৌলিক প্রশ্ন করে কারা? রাকিব দেখো তো উপরের নাম, কার নাম আছে উপরে? চিলড্রেন। মারছে রাকিব। রাকিব ছোটবেলায় যে প্রশ্ন করতো এখন আর করে না। রাকিব কি উত্তর পেয়ে গেছো প্রশ্নগুলো? উত্তর পেয়ে গেছো রাকিব? স্যার ছোটবেলায় যে কোশ্চেন গুলো স্যার করা হতো স্যার, এখন তো স্যার বেসিক্যালি স্যার ওগুলো স্যার করা হয় না স্যার। ওই করা হয় না, এখন মার খাবা করলে। এখন তোমার মার দিবে। ওই ছোটবেলায় তোমার কি আদর করতো, এখন যদি আরিফ আম্মুর একটা প্রশ্ন করে আম্মু মারবে। দেখো, চিলড্রেন ক্যান আস্ক দ্য ফান্ডামেন্টাল কোশ্চেন, কিউরিয়াস ইন্ডিভিজুয়ালস ক্যান, ফিলোসফার্স ক্যান। এবং এর উত্তর দেয় কিভাবে? অ্যানালাইজিং কনসেপ্টস, অ্যাসেসিং কনসিস্টেন্সি, সাজেস্টিং অল্টারনেটিভ, এক্সামাইনিং ফ্রেমওয়ার্ক, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে দেখো, এইগুলো হচ্ছে দর্শনের আলোচনার বিষয়বস্তু। এগুলি কেন ইম্পর্টেন্ট? একটা আমাদের একটা প্রশ্ন ছিল, হোয়াই ইজ ইম্পর্টেন্ট। 4টা কারণে ইম্পর্টেন্ট। নিচে এসো, 4টা কারণ আছে। হোয়াই ইজ ফিলসফি ইম্পর্টেন্ট? তলায় এসো, বেনিফিট আছে দর্শন পড়লে, এইসব ধরনের সাবজেক্ট পড়লে বেনিফিট আছে। একটু রিডিং লাইন বেলেন পড়ে নিয়ম। 1 নম্বরে কি ইম্পর্টেন্ট? এডুকেশনালি, ইন্টেলেকচুয়ালি। তোমার এটা এডুকেশনালি, ইন্টেলেকচুয়ালি তোমার হেল্প করবে। রাসেল কি বলেছে দেখো, ওই তলায় রাসেলের কথা বলা আছে যে প্রিজুডিস ডিরাইভ ফ্রম কমন সেন্স। এটা কিন্তু এইসব আলোচনা তোমাকে প্রিজুডিস থেকে মুক্ত হতে সাহায্য করে। হ্যাঁ,
কি লিখছে দেখো এটা, প্রিজুডিস ডিরাইভ ফ্রম কমন সেন্স, ফ্রম হ্যাবিচুয়াল বিলিফ ফ্রম অ্যান এজ অফ নেশন, ফ্রম কনভিকশন দ্যাট হ্যাভ গ্রোন আপ উইদাউট দ্য কর্পোরেশন অফ কনসেন্ট অর ডেলিভারেট রিজন। যেগুলো মানুষের কাণ্ডজ্ঞান, সাধারণ জ্ঞান থেকে মানুষ জন্মায়, সেগুলো এটাকে এই দর্শন চর্চা তোমাকে হেল্প করে রিফাইন করতে, সত্যকে জানার জন্য। এটা অ্যারিস্টটল কি বলেছে দেখো তলায়, যে পারহ্যাপস ইট ইজ নট অ্যাজ ইফেক্টিভ এট সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান, দর্শন বিজ্ঞান আর ধর্মের মতো এত কার্যকরী না হয়তো না, বাট ইট ইজ দ্য মোস্ট ফ্রি অ্যান্ড ভ্যালুয়েবল অফ অল ইন্টেলেকচুয়াল এন্ডিভার্স। কিন্তু এটা ফ্রি, ইউ আর ফ্রি টু ডিসকাস হিয়ার। হ্যাঁ, ধর্ম কি ফ্রি না? হ্যাঁ, ধর্ম ফ্রি, কিন্তু একটা জায়গায় তুমি যে বাউন্ড, সেটা কি? একটা বিশ্বাস, একটা ফেথ। ধর্মের গোড়ার কথা কি? ফেথ। একটা ফেথের ভিত্তিতে তুমি তোমার বিষয়বস্তুকে আলোচনা করতে, একটা জায়গায় যে তুমি বাউন্ডেড। হ্যাঁ, আমরা জাইমা কি জুবায়ের খুব ধার্মিক, কিন্তু যদি বলে জুবায়ের গডে বিশ্বাস করে না, তাহলে জুবায়ের কি ধার্মিক হবে? নো স্যার, তাহলে হবে না। তার মানে একটা জায়গায় তার ফেথ থাকতে হবে। হ্যাঁ, দর্শন একটা জায়গায় রিলিজিয়ান, আর ধর্ম বিজ্ঞান তো তার এর কাঠামো, সে শুধু যা দেখা যায়, ছোঁয়া যায়, যেটা পরীক্ষা করা যায়, ভেরিফাই করা যায়, সেটা নিয়ে তার আলোচনা। এ কিন্তু তার বাইরে নিয়ে কিছু আলোচনা করবে না। কিন্তু পৃথিবীর বেশিরভাগ জিনিস ভেরিফাই করা যায় না। জাইমা তোমার মনকে ভেরিফাই করতে পারো? তোমার আত্মাকে ভেরিফাই করতে পারো? পারো না। কিন্তু তাই কি এগুলো নাই? এগুলো অর্থ নাই, এগুলো প্রয়োজন নাই তোমার জীবনে? বিজ্ঞানের লিমিট, বিজ্ঞানের আলোচনা খুবই সীমিত। ইট ইজ দ্য মোস্ট ফ্রি। আর কিন্তু ফিলসফি কি করে? তোমার এই বিষয়গুলো নিয়ে তোমাকে পরিষ্কার করতে হেল্প করে। ইট ইজ দ্য মোস্ট ফ্রি অ্যান্ড ভ্যালুয়েবল অফ অল ইন্টেলেকচুয়াল এন্ডিভার্স। অ্যারিস্টটলের কথা ওইতে ব্র্যাকেটে দেওয়া আছে, দেখো, পড়ে দেখো, খুব মজার মজার কথা বলা আছে। তাহলে এটা এডুকেশনালি, ইন্টেলেকচুয়ালি তোমাকে সাহায্য করে। 2 নম্বর কি করে? সোশ্যালি, পলিটিক্যালি, সামাজিকভাবে, নাগরিক হিসাবে, আদর্শ নাগরিক হিসাবে তোমার দায়িত্ব কর্তব্য, এটা তোমাকে, হ্যাঁ, এটা দেয়। এখানেও রাসেলের বক্তব্য আছে, বিভিন্ন দার্শনিকের কথাবার্তা এখানে বলা আছে, কিভাবে দর্শন তোমাকে নাগরিকতার শিক্ষা দেয়, তোমাকে সোশ্যালি, পলিটিক্যালি এনরিচ করে তোলে। এরপরে মরালি, প্র্যাকটিক্যালি, আমাদের বিষয়বস্তু যেটা, হ্যাঁ, এটা মরালি এবং প্র্যাকটিক্যালি জীবনের সেন্সিটিভ, আমাদের ব্যক্তি জীবনের সমস্যা সমাধান করতে এটা আমাদের হেল্প করে। হ্যাঁ, এটা জাস্টিস, ভ্যালুস, হ্যাঁ, মোরাল ডিগ্রেডেশন, এগুলো নিয়ে এটা আলোচনা করে তোমাকে মরালি এবং প্র্যাকটিক্যালি তোমাকে এনরিচ করে তোলে। সাইকোলজিক্যালি, পার্সোনালি, তোমার ব্যক্তি হিসাবে তোমাকে গড়ে তোলে, তোমার ব্যক্তিত্বকে গড়ে তোলে এবং মানসিকভাবে তোমাকে প্রস্তুত করে তোলে। দেখো, এই হচ্ছে এই ইম্পর্টেন্স, মানে এইটা আমাদের এই দর্শন পড়লে আমরা এর গুরুত্ব এটা। আর এটা কি শিখি? 4 নম্বর প্রশ্ন ছিল, এর তলায় এসো, স্কিল। দেয়ার আর 4 স্কিল। দেখো, এই যে ABCD 4টা স্কিল। এই লাইনটা আর পড়ো তো, প্রথম লাইনটা কি আন্ডারলাইন করা? These are some of the skills. Sir, these are some of the skills which virtually anyone can derive from studying philosophy. হ্যাঁ, যে কেউ না, মনিরুজ্জামান, তুমি বা জিয়াউল বা আরিফ, যে এভরিবডি ক্যান ডেরাইভ। তুমি যদি আমরা দর্শন বা এথিক্সের এই বিষয়বস্তু চর্চা করি সত্যিকার ভাবে, তাহলে আমাদের প্রবলেম সলভিং স্কিল জাগবে, আমরা কমিউনিকেশন স্কিল শিখবো, আমরা সেলফ নলেজ শিখবো এবং পারসুয়েসিভ স্কিল শিখবো। আমি গত ক্লাসে বলছিলাম যে মনিরুজ্জামান ধরো গুগলের বড় অফিসার হইল, ধরো সুন্দর পিচাই হইল, এখন মনিরুজ্জামানের কথা কেউ শোনে না, কেউ মানে না, ওর পারসুয়েসিভ স্কিলই নাই। তাহলে কিন্তু মনিরুজ্জামানের পরিপূর্ণ শিক্ষাও হয়নি, বা মনিরুজ্জামান পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হইতে পারলো না। তাহলে একজন মানুষের পারসুয়েসিভ স্কিল খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এমন অনেক কেউ আছে, জাইমা তার কথা শুনলে বলে, যা বলবে হ্যাঁ ওকে, আব্বু যদি বলে, বা আম্মু বা ভাই যেটাই বলে, বা বন্ধু, ক্যান ওকে, দ্যাটস অল, চলো, হ্যাঁ, কনভিন্স কথা। এমন কেউ আছে যেটা জাইমার বললেই জাইমা সেটা এগ্রি করে যায়, বা জাইমা কাউকে এরকম এগ্রি করাইতে পারে, জাইমা এমন ভাবে কনভিন্স করতে পারে, হ্যাঁ, জাইমা তার নিজের ওপিনিয়নের প্রতি জোর করে না, হ্যাঁ, এমন পারসুয়েসিভ স্কিল জাইমানের আছে, জাইমা সহজেই তার বক্তব্য অন্যদেরকে, আমি যেমন তোমাদের খুব চেষ্টা করতেছি যে তোমরা আমি যা বলি সেটা তোমরা বোঝার চেষ্টা করো, এই স্কিল, ইট ইজ এ স্কিল। সবার কিন্তু হয় না। আমি তোমাদের পড়াচ্ছি মানে আমার হয়েছে না, ইট ইজ এ স্কিল, ইট ইজ এ রেয়ার স্কিল। এবং এগুলি হচ্ছে প্রকৃত শিক্ষা, যে তুমি প্রবলেম সলভ করতে পারো, তুমি কমিউনিকেশন স্কিল আছে। স্কিল মানে টেলিফোন করা না, কিন্তু কমিউনিকেশন,
আর ডায়েরি মেনটেন করে না, টু আন্ডারস্ট্যান্ড আদার্স। মনিরুজ্জামান যদি জিয়া হলো মনিরুজ্জামান তার বন্ধুকে বুঝতে পারে কিনা, মনিরুজ্জামান একটা কনসেপ্ট, একটা আইডিয়াকে বুঝে কিনা, দ্যাট ইজ দ্য কমিউনিকেশন। এবং এই স্কিলগুলো এবং ট্রান্সফারেবল, এই স্কিলগুলো কিন্তু এই একটা আইডিয়া বুঝতে পারলে সে কিন্তু মনিরুজ্জামান এই স্কিলকে, এই কমিউনিকেশন স্কিলকে তার প্র্যাকটিক্যাল লাইফে, তার ব্যবসা বাণিজ্যে, তার প্রফেশনাল লাইফে সে নিয়ে যেতে পারে। আরেকটা স্কিল কি বলে, সেলফ নলেজ, সবচেয়ে বড় স্কিল মনিরুজ্জামান এটা। আমরা কি বলছে অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস কি বলেছে মনিরুজ্জামান, নিজেকে জানা সবচেয়ে বড় জ্ঞান। নো দাই সেলফ, নিজেকে জানো। আমি সেই জাইমা সে গল্প বলছিলাম না গত ক্লাসে, ওই যে এক দার্শনিক এক মেয়েরকে ভালোবাসতো, বিয়ে করাতে বলছিলাম না জাইমা, মনে আছে? এটা বলছিলাম নাকি রাকিবুল? নো স্যার। শোনো, একজন দার্শনিক নাম শোনো, ডেনমার্কে বাড়ি, কিয়ারকেগার্ড, নামটা কঠিন, কিয়ারকেগার্ড। সে আবার খ্রিস্টান পাদ্রী টাইপের এরকম মানে এখানে নামগুলো অনেক কঠিন স্যার। হ্যাঁ, কিয়ারকেগার্ড, হ্যাঁ নামটা শুধু গল্পের মতো মনে রাখো বাবা, এত কঠিন করে পড়ার দরকার স্যার। আমাদের অফলাইন এক্সামে যদি স্যার এরকম নাম লিখতে হয় তাহলে তো স্যার না, নাম লিখতে হবে না বাবা, এই কঠিন নাম লেখারই দরকার নেই। এগুলো তুমি বেসিক পয়েন্টগুলো লিখবা, নাম্বার পাবা। দেখো এই কিয়ারকেগার্ড, তুমি গল্পটা শোনো। এখন কিয়ারকেগার্ড কঠিন বানান, তুমি কেউ যদি এখন গুগলে দেখো কিয়ারকেগার্ড সহজ করে লিখতে যাও, দেখো কঠিন নামটা এসে যাবে। দেখো কিয়ারকেগার্ড, দেখো এই কিয়ারকেগার্ড, ওই গার্ডের জায়গায় 2-3টা এ দিবা, 3টা না 2টা এ দিয়ে তারপর আর ডি দেবা, দেখবা আসবে কিয়ারকেগার্ড। দেখো কিয়ারকেগার্ডের বান্ধবীর নাম ছিল জাইমা, ওর নাম ছিল রেজিনা। তোমরা তো ইউরোপে যারা গেছো থাকছো তারা জানো, এই যে এদের দেশের কালচার হচ্ছে ফ্রেন্ড থাকা মানে এটা ফ্যামিলি লাইফ লিড করে। 20 বছর ধরে তারা বন্ধু। এখন কি রেজিনার বাবা রেজিনাকে বলতেছে, রেজিনা তো আমি মারা যাবো মা, তুমি একটা বিয়ে করে ফেলো, কিয়ারকেগার্ডকে বলো যে বিয়ে করতে, আমি জীবিত থাকতে তোমার বিয়ে হয়েছে দেখে যেতে চাই। তা সেই রোজিনা বা রেজিনা সে গেল কিয়ারকেগার্ডের কাছে গেল। আচ্ছা বাবা, আমার বাইরে থেকে একটা ফোন আসছে, আমি একটু কল ধরবো বাবা, 1 মিনিট। এটা শিওর স্যার, শিওর। আমি যেখানে ছিলাম ওখান থেকে একটা কল আসছে, দেখি কে করলো। হ্যাঁ সরি বাবা, আমি জাস্ট 1 মিনিটে ঢুকবো। ইটস ফাইন স্যার, আপনি স্যার কল করুন। আচ্ছা বাবা, তাহলে আমি পরে কথা বলবো, দেখবো নাকি বলছি। আচ্ছা বাবা, তাহলে এখন কি আসলো যে ওনার নামটা কি কারেন হ্যাজার্ড নাকি কেয়ার স্যার? এটা কিয়ারকেগার্ড, কিয়ারকেগার্ড, KIERKAGARD। দেখো তো আমি না বানান আমারও ভুল হইতে পারে। স্যার সরেন কিয়ারকেগার্ড, সরেন কিয়ারকেগার্ড, এই তো ভেরি ভেরি গুড। সরেন কিয়ারকেগার্ড পাইছো বাবা? সরেন কিয়ারকেগার্ড, জি স্যার পেয়েছি। সরেন কিয়ারকেগার্ড কি ধরনের দার্শনিক ছিল জানো বাবা? এটি ছিল, এর দর্শনের নাম ছিল অস্তিত্ববাদ। দেখবে এক্সিস্টেন্সিয়ালিজম, একে ফাদার অফ এক্সিস্টেন্সিয়ালিজম বলে। তা আমি আর আসলে নতুন আইডিয়া দিতে চাচ্ছিলাম না। তাই এক্সিস্টেন্সিয়ালিজমটা কি একটু বলে নি। উনি ডেনমার্কের, তাই না? হ্যাঁ ডেনমার্কে। এক্সিস্টেন্সিয়ালিজম কি জানো? এক্সিস্টেন্সিয়ালিজম আলাদা বলে যে মানুষের অস্তিত্ব আগে আর তার শাশ্বততা পরে। মানে অস্তিত্ব আগে বলতে কি, আমরা ফাহাদ মানে কি, ফাহাদ বলি যে ফাহাদ হচ্ছে সৃষ্টির সেরা জীব, তাই না? ফাহাদ আমরা বলি কি ফাহাদ হচ্ছে সৃষ্টির সেরা, মানুষ সৃষ্টির সেরা জীব বলি না? তো ফাহাদ তো একটা মানুষ, তাহলে ফাহাদ কি সৃষ্টির সেরা, তাই তো? ফাহাদ লজিক তো তাই বলে, তাই না বাবা? তাই তো। কিন্তু এই অস্তিত্ববাদীরা বলে না, ফাহাদ
এ ফাদ না, অন্য যে কোনো ফাদ বা এক্স ওয়াই জেড সৃষ্টির নিকৃষ্ট হইতে পারে। হ্যাঁ, তার ফাদ শুধু মানুষ হইলেই যে সে সৃষ্টির সেরা হবে এমন না, বরং তাকে সৃষ্টির সেরা হয়ে উঠতে হয়। তাকে সৃষ্টির এটা তো অনেকটাই সত্যি মানে বলতে হ্যাঁ গেলে। বাবা শোনো, বলছে পৃথিবীতে অনেক মানুষ আছে ফাদ, ফাদ অনেক ভালো ছেলে। ফাদ তোমার হাতে কি, এটা কোথায় ছবি তুলছো? এটা ফুলের তোলা নাকি ফাদ তোমার হাতে? স্যার এটা ঢাকা ইউনিভার্সিটিতে হ্যাঁ স্যার, ফাদ। ব্যাকগ্রাউন্ডে স্যার। হ্যাঁ আচ্ছা, কি সুন্দর লাগতেছে। যাও, এখন দেখো এই ফাদের মতো তো অনেক ফাদ আছে যে নিকৃষ্ট, সে হচ্ছে সৃষ্টি হিসাবে এবং পশুর চেয়ে অধম। এরা মানুষ আছে না, যে পশুর চেয়ে খারাপ তারা, তাহলে তাকে আমরা সৃষ্টি সেরা কেমনে বলবো? এখন এইটা বলেছে অস্তিত্ববাদীরা যে মানুষকে সৃষ্টির সেরা হয়ে উঠতে হয় বাই ডুইং, বাই মেকিং চয়েস। কেউ মনিরুজ্জামান তার বৈশিষ্ট্য জন্ম করে হয়েই মনিরুজ্জামান ভালো হয়ে ওঠে না, মনিরুজ্জামানকে এটা অর্জন করতে হয়। কিভাবে? মনিরুজ্জামান বসে বসে চিন্তা করে মুখস্থ করে করে অর্জন করবে? নো, বাই ডুইং, বাই মেকিং চয়েস। এবং এরা মানুষকে এই যে অস্তিত্ববাদীরা, এরা কিন্তু আধুনিক কালের সাম্প্রতিক কালের দর্শন। এটা এরা মানুষকে বলতে চায় মানুষ সবকিছু হয়ে উঠতে পারে। মনিরুজ্জামান আজকে হয়তো একটা ছাত্র, কালকে বাবা, পরশুদিন একটা লিডার, তারপরের দিন একটা। মনিরুজ্জামান কিন্তু প্রতি মুহূর্তে কিছু না কিছু হয়ে উঠতে পারে। মানুষের এই ক্ষমতা আছে এবং সে নিজেকে তৈরি করতে পারে। কিন্তু মনিরুজ্জামান বসে থাকলে হবে না, এটা মনিরুজ্জামানের পড়তে হবে এবং এটা অর্জন করতে হবে। এই জন্য বলে এরা কি বলে, এদের একটা নাম করার সূত্র আছে, কি বলে, অস্তিত্ব, বাংলায় বলি অস্তিত্ব সারসত্তার পূর্বগামী, মানে ইংরেজিতে বাংলা কঠিন, ইংরেজি সহজ। কি স্যার এক্সিস্টেন্সিয়ালিস্ট? হ্যাঁ, এক্সিস্টেন্সিয়াল, বলে এক্সিস্টেন্স আগে এসেন্স পরে, এটা বলতে চাই। এক্সিস্টেন্স মানে এক্সিস্টেন্স আগে আর এসেন্স পরে। এসেন্স মানে কি, এই যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, এটা বললাম যে মানুষ সৃষ্টির সেরা, এটা পরে, আগে তোমার অস্তিত্ব। এবং এরা বলছে কি জানো, শুধু মানুষরা অস্তিত্বশীল হইতে পারে। অস্তিত্ব বলতে এরা এই যে কাঠ, পাথর, বালি, আমাদের পারিপাশে যে জৈব যে জড় জগৎ, এদেরকে তারা অস্তিত্বশীল অংশ নিতে পারে না। বলছে মানুষের মধ্যে মানুষ শুধু এটা অস্তিত্বশীল একটা প্রক্রিয়া, একটা প্রসেস, এবং এই প্রসেসে মানুষ অংশ নিতে পারে, কারণ মানুষের চয়েস করতে পারে। যারা চয়েস করতে পারে তারা শুধু অংশ নিতে পারে। ইভেন অনেক মানুষ, যদি জান্নাতুল ধরো, জান্নাতুল অনেক মেধাবী, সাহসী, প্রতিবাদী বা অনেক চিন্তাশীল মানুষ, চিন্তাশীল ব্যক্তি, কিন্তু ধরো জান্নাত সারা নিজস্ব কোনো চয়েস নাই। হয়তো জান্নাত ছোটবেলায় বাবার কথা শুনছে, বড় হলে তার স্বামীর কথা শুনবে, তারপরে তার বড় ছেলের কথা শুনবে, তারপরে ছেলের কথা শুনবে, এরপর জান্নাত মরে যাবে। জান্নাতের নিজস্ব কোনো চয়েস নাই। অস্তিত্ববাদী বলছে জান্নাতের কোনো এক্সিস্টেন্স নাই, জান্নাত ডাজ নট এক্সিস্ট। জান্নাতের সাথে ওই যে ইট পাথরের সাথে কোনো পার্থক্য নাই। ওরা যেমন পরিপূর্ণ, জান্নাতও পরিপূর্ণ। জান্নাতি ইট ইজ এ কমপ্লিট বিইং, কিন্তু হিউম্যান বিইং না ইনকমপ্লিট। জান্নাত যদি হিউম্যান বিইং হয় তাহলে সে ইনকমপ্লিট, সে হয়ে উঠতে পারে, she can make choice, she challenge, she accepts, she does a lot of things, and by doing those things she becomes somebody. She creates her own characteristics, she creates her essence. এই আন্দাজে কেউ করে দিবে না জান্নাতে। nobody can give জান্নাত something, সেটা জান্নাতের না। জান্নাতকে সেটা অর্জন করতে হবে, এবং জান্নাত সেটা করে জান্নাত হয়ে উঠবে। জান্নাত তার নিজের আগে অস্তিত্ব, তারপরে তার চরিত্র, তার বাই ডুইং পার্টিকুলার অ্যাকশনস। হ্যাঁ, জান্নাত সারা জীবন খুব ভালো মেয়ে, জান্নাত হঠাৎ করে বললো না ভালো হয়ে তো খুব লাভ হলো না, একটু খারাপ হয়ে দেখি। হ্যাঁ, জান্নাত ক্যান ডু ইট বাই মেকিং চয়েস। অস্তিত্ববাদীরা বলছে মানুষ শুধু ভালো হবে না, মানুষ খারাপ হয়ে যেতে পারে, হয়ও তাই, বাই চয়েস, বাই অ্যাকর্ডিং টু হার ওন চয়েস, সে তার ব্যক্তিত্ব করে। এখন এখানে কিন্তু সমস্যা হচ্ছে কি, এদেরকে অনেকে হিটলারের দর্শন বলে, ইউরোপে এই দর্শনকে হিটলারের দর্শন বলে। কারণ হিটলার ধারণা ছিল মানুষ হয়ে উঠতে পারে, মানুষ যা ইচ্ছাতেই করতে পারে, মানুষের সীমা অপরিসীম, মানুষ অনেক। হ্যাঁ, অনেকে হিটলার এই জন্য নিজেকে সর্বসেরা মনে করত। এই জন্য এদেরকে অস্তিত্ববাদীর একটা সমালোচনা আছে যে এরা মানুষকে এই যে
সুপ্রিম বিইং হয়ে উঠতে পারে, এখানে গডকে এরা চ্যালেঞ্জ করে ফেলে। কিন্তু এদের উদ্দেশ্য ছিল কি, এই যে সমাজ মনিরুজ্জামান, জান্নাত মা তোমার নিয়ে আলাপ করলাম, শুনতেছো মা? জান্নাত ফেরদৌস, জি স্যার, জি স্যার। দেখো মা, দেখো আমাদের সমাজ, রাষ্ট্র, ধর্ম, এই তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি মেয়ে, তুমি নারী, তুমি পুরুষ, তুমি কালো, তুমি সাদা, তুমি ইন্ডিয়ান, তুমি বাংলাদেশ, তুমি আফ্রিকান, তুমি মানে নানা কিছুতে মানুষ হারাই যাচ্ছে। অস্তিত্ববাদীরা এই যে কিয়ারকেগার, জ্যাপল, সাত্রে, এরা বলছে মানুষ কই, জান্নাতের টেনে তুলছে, জান্নাত তুমি ওঠো, তুমি মানুষ, উঠে দাঁড়াও, ইউ আর হিউম্যান বিইং আফটার অল, তুমি মানুষ, রক্ত মাংসের মানুষ, তোমার কামনা বাসনা দুঃখ বেদনা হতাশা নিয়ে তুমি মানুষ। জি স্যার। তুমি শুধু রেশনাল না, এই যে আমরা বলছি না, অ্যারিস্টটল বলেছে মানুষ হচ্ছে কি, মানুষকে যে রেশনাল বিইং, বলে রেশনাল মানুষ। জান্নাত কান্দে, জান্নাত রাত্রে তার বন্ধু কল না দিলে কেঁদে ফেলে, তার আম্মা বকা দিলে কাঁদে, হাসে। জান্নাত শুধু রেশনাল না, ইমোশনাল। আমি যখন জান্নাতের রেশনাল বলবো, এরা বলবে যে এটা বলে তুমি আমি জান্নাতকে একটা আইডেন্টিফাই করে দিলে। নো, হিউম্যান বিইং ইজ এ কম্বিনেশন অফ মেনি থিংস। এবং এরা মানুষকে তার জায়গায় নিয়ে যেতে। আচ্ছা, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি মা, এই যে অস্তিত্ববাদী খুব ইন্টারেস্টিং দর্শন মা, এটা কিন্তু তোমরা যদি সুযোগ থাকে আমরা পড়বো এটা। এখন এরা বলতে চায় এরা মানুষকে তার স্বমহিমায়, তার বলতে চায় তার অ্যাকশনের মাধ্যমে, তার চয়েসের মাধ্যমে। স্যার স্টোরিটা কি ছিল? এখন বলতে পারো যে তাহলে মানুষ কি আসলেই স্বাধীন, মানুষ কি সত্যি চয়েস করতে পারে? এই প্রশ্নটা কিন্তু আছে যে মানুষ যা ইচ্ছে তাই কি করতে পারে। এই কোশ্চেন কিন্তু তাদের বিরুদ্ধে। ওরা বলে হ্যাঁ, মানুষ কেননা মানুষ স্বাধীন, অন্তত স্বাধীনভাবে ইচ্ছা করতে পারে। একটা ফাঁসির মঞ্চে যখন কাউকে দেয়া হয় রকিবুল, সে ফাঁসির আগ মুহূর্তেও কিন্তু সে স্বপ্ন দেখে, আরে আমি যদি এক ঘন্টার জন্য মুক্তি পাইতাম, আমি আমার রাকিবুলের ছেলেটারে দেখে আসতে পারতাম। শেষ মুহূর্তেও সে কিন্তু কামনা করতে পারে। এটা কিন্তু হিউম্যান বিইং পারে, এটা পাথর পারে না, এটা কোনো প্রাণী পারে না, এটা কোনো আর কেউ পারে না, মানুষ পারে শুধু। এই জন্য মানুষকে শুধু তখন তো কোনো লাভ হয় না স্যার। হ্যাঁ রাকিবুল, এটা শুধু এই দার্শনিকরা বলে যে শুধু মানুষের ক্ষেত্রে এই যে অস্তিত্বশীল প্রক্রিয়ায় এক্সিস্টেন্সিয়াল প্রসেস, এতে তাদের বিখ্যাত একটা বই আছে, এক্সিস্টেন্সিয়ালিজম অ্যান্ড হিউম্যানিজম। তোমরা যদি কেউ আগ্রহী হয়ে পড়ো, তোমরা অনেকেই আগ্রহী, যদিও তোমাদের এত পড়াশোনার চাপ, তোমরা কেমনে বাইরে বই পড়বা। এক্সিস্টেন্সিয়ালিজম অ্যান্ড হিউম্যানিজম, অস্তিত্ববাদ ও মানবতাবাদ, একটা বিখ্যাত বই আছে, যেটা এদের বাংলায়ও বই আছে, বাংলা অনুবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অনুবাদ করেছে বইটা, নিরু কুমার চাকমা বইটা অনুবাদ করেছে। তোমরা যদি পড়তে চাও, এটা নীলক্ষেতে আছে, অস্তিত্ববাদ ও মানবতাবাদ। দেখো তাহলে আমরা ওই জায়গায় গেলাম কেন, কি জন্য গেলাম? এই যে সেলফ নলেজ, ওই যে কিয়ারকেগার্ড বলতে যে এটা কতদূর চলে গেলাম, দেখো আমরা তো এগোতে পারবো না এরকম করলে। তা দেখো তাহলে সেলফ নলেজ কি হলো বাবা? কিয়ারকেগার্ড কি করছিল? রেজিনাতে তার কাছে এসে বললো যে দেখো জান্নাত, রেজিনা বললো যে দেখো কিয়ারকেগার্ড, তুমি আমার সাথে 20 বছর ধরে প্রেম করো, এখন তুমি বিয়ে করবো না, কি লাগাইছো কি বলো? তুমি যদি বিয়ে না করো, 10 দিন টাইম দিলাম, 11 দিনের মাথায় আমি আরেকটা ছেলের সাথে বিয়ে করবো, আমার বাবারে মৃত্যুর আগে তাকে খুশি করতে চাই। দশ দিনের মাথায় কিয়ারকেগার্ড রোজিনারে ডাকছে, কি বললো জান্নাত বলো তো? তোমার বিয়ে করবো এটা বলবে জান্নাত? কি বললো কিয়ারকেগার্ড রোজিনাকে কি বলো, তুমি অনুমান করো তো জান্নাত? স্যার বিয়ে করার কথা বলার কথা না। এই যে জান্নাত খুব বুদ্ধিমতী মেয়ে, দেখো ঠিক এই কথাই বললো যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কেননা আই লাভ ইউ, দ্যাটস হোয়াই আই ক্যান নট ডিসিভ ইউ। সরি স্যার, কি বললেন? কেমন কথা হলো স্যার? জান্নাত তোরে কি মার হবে না? বাংলাদেশ হলে কি ওকে এখানে পিটাই নেবে। তুমি 20 বছর ধরে প্রেম করো, এখন বলো যে তোমার আমি বিয়ে করতে পারবো না। বাট জি হি স্যার, স্টিল লাভ ইউ স্যার। হ্যাঁ, বিকজ আই লাভ ইউ দ্যাটস হোয়াই আই ক্যান নট ডিসিভ ইউ। ওর উত্তর দেখবো, ওই কিয়ারকেগার্ডের লাইফে দেখবো এটা আছে। দেখো এই যে সেলফ নলেজ বলছে আমরা অনেক কিছু জান্নাত,
আমরা অনেকেই যখন প্রশ্নের সম্মুখীন না হই, ফাহাদ, তুমি কি চাও তুমি কিন্তু অনেক কিছু জানো না, আনটিল এন্ড আনলেস ইউ ফেস দ্য কোশ্চেন। তুমি কি সব জানো তোমার সম্পর্কে? স্টিল না স্যার, তুমি তো ইম্পসিবল অনেক স্যার। প্রশ্নের তুমি সম্মুখীন হওনি এখনো। এই কেয়ারটেকার এই প্রথম, হ্যাঁ, ওদের জীবনে ওদের কালচারে এটা সম্ভব, আমাদের দেশে তো এটা সম্ভব, আমরা চিন্তা করতে পারি না এটা। ও তার বন্ধু ঠিক আছে, বাট হি নেভার থট অ্যাবাউট একটা কাপল লাইফ। সে একদম ধার্মিক মানুষ, সে দার্শনিক মানুষ, তার ওইটাই তার ভালো লাগে। সে একটা 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 ক্লোজ, একটা সংবিধিবদ্ধ জীবন সে চায় না। সে তার বন্ধু, সে বন্ধু হিসেবে সে ইটস ওকে, বাট হি নেভার থট দ্যাট she will be her wife, because it is different stage of life, এবং ওই জীবন সে চায় না। এবং সে যেহেতু তাকে ভালোবাসে, সেই দায়িত্ব সে নিতে চায় না। সে মিথ্যা বলে তার বিয়ে করতে পারে, কিন্তু বলে আমি তার তো প্রতারণা করবো, আমি তো এটা চাই না। আমি সংসার, আমার সন্তান হোক, আমার পরবর্তী জীবনে আমি তাদের দায়িত্ব পালন তো করতে পারবো না। দেখো, তাহলে বলছি যে আমরা কিন্তু অনেক সময় জানি না যে আমি আসলে কি চাই, আনটিল এই কেয়ারটেকার রেজিনা যখন এই প্রশ্ন তাকে না করছে, সে কিন্তু জানতো না যে সেটা চায় কিনা। ফাহাদ, he never faced this question. দেখো এই জন্য বলছে যে আমরা এই ধরনের সাবজেক্ট পড়লে হয় কি, আমরা আসলে এমন অনেক প্রশ্নের সম্মুখীন হই যেটা হয়তো জান্নাত কখনো তুমি চিন্তা করোনি আগে। এজন্য অনেক সময় বিভ্রান্তিও হয় জান্নাত। তুমি এমন, আমরা যেভাবে বেড়ে উঠে, আমি মাঝখানে আমি বলছিলাম কিছুদিন আমেরিকা ছিলাম 1 বছর আমার ওই কোর্সের। আমার ওয়াইফের এই যে অস্তিত্ববাদ আর মানবতাবাদের উপর আমার এক ছাত্র বই লিখছে, আমার ছাত্র শিক্ষক হয়েছে। আমি যেহেতু বিদেশে আছি, আমার ওয়াইফের কাছে আমার ছাত্র এক বই দিয়েছে যে স্যারের একটা কপি দিই। কারণ আমার ওয়াইফ খুব ধার্মিক মানুষ, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের ছাত্রী ছিল, খুব মানে সে রিলিজিয়াস মানুষ, প্রচুর পড়াশোনা করে, রিলিজিয়াস পড়াশোনা করে। এখন ও চিন্তা করলো যে ওই আমার ছাত্রের বইটাও পড়ে দেখলো যে এখানে অনেক বক্তব্য আছে যেটা সরাসরি সৃষ্টিকর্তা বা অনেক বিষয় নিয়ে সে আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করেছে, এবং সেই আর্গুমেন্টগুলো সে খণ্ডন করতে পারতেছে না। সেই আর্গুমেন্টগুলো কনভিন্সিং মনে হচ্ছে তার কাছে, সে কনফিউজ। তাহলে কি সে এই যে 40 বছরের জীবনে যা কিছু জানছে সবই কি ভুল? সে নিজেই কনফিউশনে পড়ে গেল। আমার কল দিল যে আমি তো বুঝতেছি না, এই যে লিখেছে তো আমি তো এটার সাথে ডিনাই করতে পারতেছি না, তাহলে আমি যা জানি সেটা ভুল। আমার পক্ষে যুক্তি কি, তাহলে আমার পাল্টা যুক্তি কি? আমি বললাম যে দেখো, এই যুক্তিগুলো কিন্তু প্রত্যেক দর্শনের প্রত্যেক বিষয়ের কিন্তু একটা পাল্টা যুক্তি আছে। হ্যাঁ, যে ব্যক্তি এই যে অস্তিত্ববাদ আর মানবতাবাদের পক্ষে যে যুক্তি দিচ্ছে যে আমার ইচ্ছার স্বাধীন, আমি যা ইচ্ছা তাই করতে পারি, একে হয়তো তীব্রভাবে সমালোচনা করতেছে আরেকজন দার্শনিক যে আমি কি স্বাধীন আসলে। যেমন আমরা ফ্রয়েডের কথা বলছি, ফ্রয়েড বলেছে তোমার কোনো স্বাধীনতাই নাই, তুমি যা করো, ইভেন তোমার স্লিপ অফ টাং, এই যে তুমি নীল জামা পছন্দ করেছো রাকিব, এটাও তোমার ইচ্ছা। তুমি মনে করছো আমি খুব ইচ্ছা করে ঈদের সময় কিনেছি? নো, it was guided by your unconscious subconscious mind. এই যে ফাহাদ এই যে সবুজ আর সাদা পরে আছে, নো, it is not the choice, it is ফাহাদ মনে করছে যে এটা আমি ইন্টেনশনালি, হ্যাঁ ছাড়া আমার চয়েস, আমি তো বাজার থেকে কিনেছি এটা ইচ্ছা করে। ফ্রয়েড বলবে it was guided by your unconscious mind. ইভেন স্লিপ অফ টাং, মনিরুজ্জামানের কোনো বন্ধু যদি বলে যে দোস্ত বলে ফেলছে মাফ করে দে, নো, এটা তার স্লিপ অফ টাং না, এটা তার মনের কথা, সে অজান্তেই সে বলে ফেলেছে তার আনকনশিয়াস মাইন্ড থেকে। কিন্তু স্যার স্লিপ অফ টাং তো স্যার মানে অনিচ্ছাকৃতভাবেও হতে পারে। হ্যাঁ, এই জন্য অনিচ্ছাকে, এই জন্য ফ্রয়েড বলেছে না কোনো কিছুই, এখন ফ্রয়েডেরও সমালোচনা করে। মানে আমি বলছি কি যে এখন একটা আর্গুমেন্ট দিলে তুমি সেইটা কনভিন্সিং মনে করে তোমার কি কিন্তু ঘাবড়ার কিছু নাই। হ্যাঁ, তুমি মনে করো না তাহলে ও যে সৃষ্টিকর্তার বিরুদ্ধে বলতে তাহলে কি নাস্তিক? নো,
ওর বিপক্ষেও সমালোচনা আছে, ওর বিপক্ষে আর্গুমেন্ট আছে, তোমাকে সেটা জানতে হবে, তাহলে তুমি সেটা কাউন্টার দিতে পারবা। তোমার যত কনভিন্সিং আর্গুমেন্ট হোক, ফিলোসফির পাল্টা যুক্তি আছে, ওইটাই আমি বলতে চাইছি। যাই হোক, আমরা একটা বেশি জায়গায় স্টিক করলে আমরা কিন্তু এগোতে পারবো না। তাহলে 4টা স্কিল কি শিখলাম জানো? কি কি স্কিল মনিরুজ্জামান একটু বলো তো, মনিরুজ্জামান বলো। প্রবলেম সলভিং স্কিল, আরিফ বলো 4টা স্কিল। কমিউনিকেশন স্কিল, আচ্ছা, কমিউনিকেশন স্কিল, সেলফ নলেজ আর পারসুয়েসিভ স্কিল। এইটা বাবা, তাহলে আমরা এই ধরনের সাবজেক্ট পড়লে আমরা এই ধরনের নলেজ স্কিল আমাদের মধ্যে জাগে। এবং শেষের প্যারাটায় যাও তো আরিফ, শেষের প্যারাটা কি বলছে দেখো, এই পাতার শেষের লাইনটা দেখো। অ্যাবভ অল, আমি পড়ি শোনো, অ্যাবভ অল স্টাডিং ফিলসফি, ওখানে যাও, কারসার যাও, হ্যাঁ, অ্যাবভ অল স্টাডিং ফিলসফি উইল রেজাল্ট ইন এ বেটার লাইফ। বেটার লাইফ কালো করে লেখা আছে দেখো। বেটার লাইফটা কি আসলে? দো নট এ বেটার জব। দর্শন পড়ে কেউ চাকরি দেয় না, আমাদের ছাত্ররা সব বেকার। অনেকে আবার ঠাট্টা করে যে এইসব দর্শন পড়ে প্রেম করা ছাড়া আর কিছু হবে না। দেখো, তাই কি মা? দেখো এই দেশে মানে আমাদের, হ্যাঁ তুমি দেখো শিক্ষার এই 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 ধরনের সাবজেক্ট পড়ে তোমার মধ্যে যে চিন্তা শক্তি যা গ্রো করে, এটাই তো তোমার দরকার। এটাই তোমার শিক্ষার উদ্দেশ্যই তো, চিন্তা শক্তি বৃদ্ধি করা। শিক্ষার উদ্দেশ্য কি? সার্টিফিকেট নেওয়া, 4 পাওয়া। হ্যাঁ, জান্নাতের 4 দিয়ে এলাম, জান্নাত তুমি চলে যাও কালকে, তোমার 4 দিয়ে দিলাম, যাও সব 4, তুমি টাকা পয়সা শোধ করে কাল সার্টিফিকেট নিয়ে যাও, তোমার লেখাপড়া হয়ে গেল। নো স্যার। কি রেজাল্ট উইল রেজাল্ট ইন এ বেটার লাইফ দো নট এ বেটার জব। টু অফ সক্রেটিস ফেমাস সেইংস আর, তার 2টা বিখ্যাত উক্তি দেখো। 1 নম্বর, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ নট লাইফ। জান্নাত, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ নট লাইফ। জান্নাত 120 বছর বাঁচলা, কি লাভ? বাট দ্য গুড লাইফ। একজন বিখ্যাত দার্শনিক, আমি গেছি তার বাড়িতে, ভিয়েনায় বাড়ি, হ্যাঁ, ভিয়েনার পরে জার্মানি, পরে ইংল্যান্ডের নাগরিক হলো। তোমরা দেখো, তার নামে একটা ছবিও আছে, ভিটগেনস্টাইন। তারেক আলী বলে একজন লোক, এই তার উপর একটা ছবি করেছে, একটা ইংল্যান্ডের একটা লোক, ভারতীয়, তারেক আলী, তার নামে একটা ছবি আছে। তারেক আলী ভিটগেনস্টাইন দিবা, দেখবা তার ছবিটা আসবে, কি সুন্দর একটা ছবি দেখবা, একটা দার্শনিকের জীবন নিয়ে। সে লিখেছে, টেল দেম, মৃত্যুর আগে সে বলতেছে, মৃত্যুর আগে সে তার ছাত্রদের বলে যাচ্ছে যে তুমি দুনিয়ার সবাইকে জানাই দিও যে এই লেড এ ভেরি গুড লাইফ। মৃত্যুর আগে কে কয়জন বলে দিতে পারে যে তুমি সবাইকে বলে দেওয়া, বলো যে আমি খুব একটা ভালো জীবন যাপন করে গেছি। মানুষ তো আফসোস করে। So বাবা does দেখো, that সক্রেটিস by any chance? সক্রেটিস মৃত্যুর আগে কি করছিল? ভাত। সক্রেটিস তো বিষ খাওয়ালো, তাই না? হেমলক। আগের মতো দড়ি ছিল না, গলায় দড়ি দেওয়া না। ধরো আমাদের এই ফাহাদের হাতে ধরো হেমলকের পাত্র, ওইটা এইবার সক্রেটিসের টেবিলে বসাইলো, জুরির আর বিচারকরা বসলো, তার ছাত্ররা পাশে কান্নাকাটি করতেছে। সক্রেটিসের হাতে 1 কাপ কালো কফি দিছে হেমলক। এবার ফাহাদ বলতেছে, এবার সক্রেটিস তুমি পান করো। সক্রেটিস মুখে পান দিবে, ছাত্ররা কাঁদতেছে। প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস 1 ঢোক খেয়ে মাথাটা আস্তে করে টেবিলের উপর দিল, দিয়ে আবার উঠে গেছে, একটা মাথা উপরে তুলেছে, তুলে বলছে, ফাহাদ ধরো, সক্রেটিসের ছাত্র, ফাহাদ তুমি ওই যে রকিবুলের কাছে, রকিবুল আমার কাছে 200 টাকা পায়, ওটা দিয়ে দিও, বলে আবার মাথা নিচু করলো। অনেকে বলে সক্রেটিস মৃত্যুটা তার জীবনের মতোই গুরুত্বপূর্ণ, কারণ সক্রেটিসকে পালাই যাওয়ার সুযোগ দিয়েছিল, সক্রেটিস পালায়নি। সক্রেটিস বলছে, আমি তো পালাবো কেন, আমি তো কোনো অন্যায় করিনি, আমার অন্যায় ছিল আমি সত্য সন্ধান করেছি, মানুষকে শিক্ষিত করার চেষ্টা করেছি, জ্ঞানী করার চেষ্টা করেছি, এটা তো অন্যায় না আমার।
যারা আমার বিচার করে যুবকদের বিপথে নিচ্ছে বলে অন্যায়ভাবে আমার ফাঁসি দিল, তারা একদিন বুঝবে যে তারা কি করেছে, সঠিক করেছে না বেঠিক করেছে। আর আমি পালালে এরকম সুন্দর আছে, তোমার সক্রেটিসের জবানবন্দি, এটা বাংলায় আছে, ইংরেজিতেও আছে, নাটক আছে, দেখবা ইউটিউবে দিয়ে দেখবা, সক্রেটিসের ডেথের উপরে, মৃত্যুর সময় তার কথোপকথন ছাত্রদের সাথে, এটার উপরে তোমরা ইউটিউবে পাবা। হ্যাঁ, সক্রেটিস বলছে যে আমি তো, হ্যাঁ, আমি বেঁচে, আমি তোমরা বেঁচে থাকো আর আমি মরে গেলাম, কোনটি সত্য কোনটি ভালো সময় বলে দিবে। দেখো সক্রেটিসের দ্বিতীয় উক্তি কি, দ্য আনএক্সামিনড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। একটু আগে বলতেছিলাম জান্নাত, জান্নাতের জীবনে কখনোই জান্নাত কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি, কোনো চ্যালেঞ্জ নেইনি, কোনো পরীক্ষার সম্মুখীন হয়নি জীবনের পরীক্ষা। সক্রেটিস বলতে ইট ইজ নট এ ওয়ার্থ লিভিং, যে জীবন পরীক্ষিত জীবন সেই জীবনই প্রকৃত জীবন। The unexamined life is not worth living. দেখো এইসব, এই দার্শনিকরা এইসব উচ্চ ধারণা, হ্যাঁ, এইসব তত্ত্ব, এইসব মতবাদের কারণেই কিন্তু তারা অনেক জীবন দিয়ে গেছে, গরিব জীবন যাপন করেছে। আমরা কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ, জন লক, স্টুয়ার্ট মিল, গান্ধীজি, মার্টিন লুথার কিং, এখানে অনেক দার্শনিকের কথা লেখা আছে। এরা অনেকেই গরিব, অনেকেই সর্বস্ব হারাইছে, অনেকে মেরে ফেলেছে। গান্ধীজি আমাদের ভারতবর্ষের, তার কি ধারণা ছিল, সে শান্তির কথা বলতো, অহিংস আন্দোলন করেছে, হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি চাইতো, ভারত বিভক্তি চায়নি। খারাপ কি করেছে সে? তারে ভারতের লোকরাই তারা মেরে ফেললো তার আদর্শের কারণে। দেখো তাহলে বলা হচ্ছে যে মানুষ, হ্যাঁ, এই দার্শনিকরা তার বা চিন্তাশীল মানুষ যারা, তারা তাদের আদর্শের কারণে, হ্যাঁ, এখানে লেখা আছে সাম, হ্যাঁ, আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট ফিলোসফার্স, সাম অফ হুম আইদার লিভড ইন পভার্টি অর লস্ট দেয়ার লাইফস বিকজ অফ দেয়ার আইডিয়াস। আইডিয়াসের কারণে কার্ল মার্কস একটা জমিদারের, একটা ধনী পরিবারের সন্তান, উচ্চশিক্ষিত লয়ের ছাত্র, তার দেশ থেকে বিতাড়িত হলো শুধু ধারণা, তার চিন্তার কারণে। পরে ফ্রান্সে জার্মানি থেকে আসলো ফ্রান্সে, ফ্রান্স থেকে আবার বের করে দিল, সেখান থেকে গেল ইংল্যান্ডে, ইংল্যান্ডে যে তার দাস ক্যাপিটাল লিখলো এবং সে সমাজতন্ত্র, তার যে সোশ্যালিজম, কমিউনিজম, এই আইডিয়াগুলো সে জনক হলো। তার নিজের দেশ থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে বিতাড়িত হলো, তার বিয়ে ভেঙে গেল, তার শ্বশুর তার মেয়েকে দিল না, যে একটা বকেটে ছেলেরে আমার মেয়ের দিব না। দেখো মানে এইটাই হচ্ছে দার্শনিকের জীবন বাবা। দেখো আমরা এই যে 4টা প্রশ্ন এখানে দিলাম, এই 4টা প্রশ্ন আমাদের আছে। আচ্ছা এবার বাবা আমরা আরিফ, আমরা ওই ফার্স্ট চ্যাপ্টারে যাও তো, আমরা কোশ্চেনগুলো আগে বলে দিই, তাহলে তোমাদের পড়তে সুবিধা। আরিফ এবার ফার্স্ট চ্যাপ্টারে যাও। 2টা কোশ্চেন যেটা দিয়েছিলেন। হাউ স্যার? বাবা কারো কোনো প্রশ্ন থাকলে বলো, বা একটু চিন্তা করো, একটু ব্রিদিং স্পেস নাও, একটু রিল্যাক্স করো, তারপরে 2-1 মিনিট পরে আবার শুরু করি। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? হ্যাঁ আরিফ, হ্যাঁ শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। হ্যালো স্যার, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আরিফ। স্যার এই কোশ্চেনগুলো স্যার ইউটিলিটেরিয়ানিজম আর না বাবা এটা না, তুমি আগে ফার্স্ট চ্যাপ্টারে যাও, আমি প্রশ্নগুলো দেখাই দিই। জি স্যার, ফার্স্ট চ্যাপ্টার, এটা তো থার্ড চ্যাপ্টারে গেছো, 4 নম্বর পাতায় যাও। সরি। আচ্ছা তুমি কি ওই জায়গায় যাইতে চাও? ওখানে একটু আসো, তাহলে যাও ওখানে একটু যাও, ওই যে ইউটিলিটি রুমে যাও একটু, তাহলে আমরা কি ফার্স্ট চ্যাপ্টারটা একটু বলে আসবো। স্যার ফার্স্ট চ্যাপ্টার কি স্যার আপনি বলেছেন যে ফার্স্ট চ্যাপ্টার থেকে কুইজ নেবেন, তাহলে কি ফার্স্ট চ্যাপ্টার কি অল? হ্যাঁ অল বাবা, অল। আমি যে ফার্স্ট চ্যাপ্টারটায় যে আর 7-8 পাতা আছে পুরোটা, এখানে দেখো, আসো ভিতরে আসো, আমি তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা ধরি। দেখো চ্যাপ্টার 1, দেখো এখানে চ্যাপ্টার 1টা কি আছে, টাইটেলটা দেখো, পরে যাও চ্যাপ্টার 1, আরো পরে যাও, এটা না, এটা চ্যাপ্টার 3 চলে গেলাম, চ্যাপ্টার 1 দেখো। আচ্ছা অন্য কেউ হেল্প করতে চাইলে করো স্যার। এই যে ঠিক আছে, এখানে আরো 4 নম্বর পাতায় যাও, 4 নম্বর। দেখো আরো যাও, এতটুকু পড়িয়েছিলেন স্যার আমাদেরকে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বাবা আমি মাঝখানেতে পড়াইছি তো, এর উপরে পড়াইনি, একটু উপরে যাও।
আর উপরে যাও, আর উপরে এক দাগে যাও, আর উপরে যাও, আর উপরে চলে যাও, 1 নম্বর পাতায় যাও। আচ্ছা এখানে থামো, একটু থামো। ওকে ওকে ওকে, এখানে দেখো 4 নম্বর পাতায় দেখো, এর আগের পৃষ্ঠে আছে এই সব সংজ্ঞা টঙ্গা দিছে, এই দর্শন। এর আগের পাতায় আছে দেখো এথিক্স কি। হ্যাঁ, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু এথিক্স। হ্যাঁ, ইন্ট্রোডাকশন দেখছো, এই যে এখানে বলছে যে ফিলসফি কি, এই আন্ডারলাইন করেছে ও, ফিলসফি ইজ এ সিনথেটিক ইন্টারপ্রিটেশন, সায়েন্স গিভস আস নলেজ, ফিলসফি গিভস আস উইজডম। বাহ, ভালো সংজ্ঞা তো। আর রিলিজিয়ান কি করে আমাদের? ফেথ দেয়, তাই না? ফেথ বা ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে দেখো জ্ঞানের 3টে শাখা, কিন্তু জ্ঞানের 3টে শাখা, একটা ধর্ম, একটা দর্শন, আর একটা কি বিজ্ঞান। আমি বলছি বোধহয় ক্লাসে, ধর্ম, দর্শন আর বিজ্ঞান। এই 3টার উদ্দেশ্য কি? সত্যের সন্ধান, তাই না আরিফ? জি স্যার। 3টাই জগৎ আর জীবনের সত্যের সন্ধান দেয়, ইয়েস স্যার। তাই না রাকিবুল? Yes, sir. দেখো 3টা কিন্তু জ্ঞানের 3টা আলাদা শাখা, এবং এদের পদ্ধতিও ভিন্ন ভিন্ন। বিজ্ঞানের পদ্ধতি কি? পরীক্ষা নিরীক্ষা, এক্সপেরিমেন্টাল মেথড। ধর্মের পদ্ধতি কি? বিশ্বাস, অনেক সময় ব্লাইন্ড ফেথও বলে। দর্শনের পদ্ধতি কি মনিরুজ্জামান? যুক্তি, Observation, sir. ক্রিটিক্যাল অ্যানালিসিস, যুক্তি বিশ্লেষণ। তার মানে বলবা স্যার তাহলে কি ধর্ম কি বিশ্লেষণ করে না? হ্যাঁ করে। বিজ্ঞান কি বিশ্লেষণ করে? ধর্ম কি শুধু পরীক্ষা নিরীক্ষার বাইরে আর কেন কিছু তাদের পদ্ধতি হিসেবে নেয় না? পরীক্ষা নিরীক্ষার ল্যাবে তুমি যা প্রডিউস করতে পারবা সেটাই তুমি তোমার বিষয়বস্তু। বিজ্ঞান কিন্তু কখনো দর্শনের আর ধর্মের বিষয়বস্তু বিজ্ঞানে আলোচনা করবে না। বিজ্ঞানে এমন কোনো কনসেপ্ট নাই যেটা বিজ্ঞান ল্যাবরেটরিতে আনতে পারে না। আছে রাকিবুল? জি স্যার, বুঝতে পারিনি স্যার, আবার একটু বলবেন? বিজ্ঞান কি ধর্মের কোনো কনসেপ্ট যেটা তার ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করতে পারবে না, এরকম কোনো কনসেপ্ট কি আনে বিজ্ঞান? বিজ্ঞানে এমন কোনো বিষয়বস্তু না। বিজ্ঞান শুধু যেটা তার ল্যাবে এসে টেস্ট করতে পারে, পরীক্ষা নিরীক্ষা করতে পারে, সেটা সে নেয়। কারণ তার পদ্ধতি লিমিটেড। কি লিমিটেড পদ্ধতি? এক্সপেরিমেন্টাল মেথড। এক্সপেরিমেন্টাল মেথড হচ্ছে বিজ্ঞানের পদ্ধতি, তাই না রাকিবুল? ইয়েস স্যার। তার মানে এই 3টা জ্ঞানের শাখা তার পদ্ধতি দ্বারা সীমাবদ্ধ। তাহলে বলবা স্যার তাহলে বিজ্ঞানীরা কি ধার্মিক হইতে পারে না? হ্যাঁ, সব বিজ্ঞানী ধার্মিক। বিজ্ঞানীকে দার্শনিক বলতে পারে? হ্যাঁ, প্রত্যেক মানুষই দার্শনিক। কিন্তু এদের সত্যের সন্ধানের পদ্ধতিগুলো ভিন্ন, এবং এরা একে অপরের পরিপূরক। এরা কেউ কারো শত্রু না। বিজ্ঞান সবকিছু জেনে ফেলায়নি, সত্যের জন্য তার ধর্মের কাছে যাইতে হয়। দর্শন তো নিজস্ব সাবজেক্ট ম্যাটার নাই, সবগুলির বিষয় নিয়ে তার বিষয়বস্তু। ধর্মের লক্ষ্য নেয় আর বিজ্ঞানের পদ্ধতি নেয়, এইটা হচ্ছে দর্শন। বার্ট্রান্ড রাসেলের সংজ্ঞা এটা। বার্ট্রান্ড রাসেল বলেছে যে দর্শন কি? আমি যদি রাকিবুল যদি ধর্ম হয়, রাকিবুল যদি ধর্ম আর মনিরুজ্জামান বিজ্ঞান, তাহলে জান্নাত যদি দর্শন হয়, তাহলে জান্নাত যে মাঝখানে আছে। জান্নাত বিজ্ঞানের রকিবুলের কাছ থেকে কি নেয়? পদ্ধতি নেয়। আর ধর্মের কাছে কি নেয়? লক্ষ্য নেয়। তাহলে দর্শন হচ্ছে দুটো শাখার মাঝামাঝি জায়গা। বার্ট্রান্ড রাসেলের নাম দিয়েছে নো ম্যানস ল্যান্ড। দর্শন হচ্ছে ফিলসফি ইজ নো ম্যানস ল্যান্ড বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান। রাসেলের সংজ্ঞাটা কি বললাম বাবা? যে ফিলসফি ইজ নো ম্যানস ল্যান্ড। তোমরা নো ম্যানস ল্যান্ড কি জানো? বুঝো? পড়ছো এটা? আমাদের তালপট্টি দ্বীপ, এই যে বাংলাদেশ আর ভারতের মাঝখানে একটা দ্বীপ উঠেছে, ওর নাম তালপট্টি দ্বীপ। এটাকে ভারত বলে আমাদের, বাংলাদেশ বলে আমাদের। এটা নো ম্যানস ল্যান্ড। স্যার দুইটা দেশে বর্ডার মাঝখানে একটা ফাঁকা জায়গা রাইট, থাকে। এটা নো ম্যানস ল্যান্ড। তো এটা বলছে দর্শন হচ্ছে নো ম্যানস ল্যান্ড। কার? দর্শন বিজ্ঞানের আর ধর্মের। এটা রাসেলের সংজ্ঞা দর্শনের। এটা কি কেন?
এটা বিজ্ঞানের পদ্ধতি নয়, বিশ্লেষণ পদ্ধতি, দর্শনের পদ্ধতি। দর্শন কিন্তু ফেক, বিশ্বাস দর্শনের পদ্ধতি না, দর্শনের পদ্ধতি যুক্তি। ধর্মের পদ্ধতি কি? বিশ্বাস। হ্যাঁ, ধর্ম বিশ্বাস প্রধান পদ্ধতি, এর যুক্তি বা অন্য কিছু নিতে পারে, কিন্তু আলটিমেটলি ধর্মে বিশ্বাসে যে থামবে। দেখো তাহলে বলা হচ্ছে যে জ্ঞানের এই 3টে শাখা এর মধ্যে একে ওর পরিপূরক। এখন সমস্যা কি, যখন একজন দার্শনিক বলেছে, যেমন বাটনার ওই যে উইটগেনস্টাইনের কথা বললাম, যে যখন একজন একটা শাখা আরেকটা শাখায় যে ঝামেলা করে, যদি একজন ধার্মিক তার কন্টেন্টকে বিজ্ঞানের মতো দেখতে যায়, তখনই সমস্যা তৈরি হয়। এবং যখন বিজ্ঞানী আরেকটা সাবজেক্ট বিষয় নিয়ে আলোচনা করতে যায়, তখনই তার সাবজেক্টের বাইরে যে এসে অন্য বিষয়বস্তুগুলোকে তার মতো করে বুঝতে যায়, তখনই সমস্যা তৈরি হয়। এজন্য দর্শনের সমস্যাগুলোকে কেউ কেউ বলেছে ভাষার সমস্যা। তার সাবজেক্টের বাইরে যে অন্য বিষয় নিয়ে এসে আলোচনা করা শুরু করে, তখনই সমস্যা তৈরি হয়। যাক, আমরা ওই লাইনে যাব না বাবা, আমরা এটা কনফিউজিং বা জটিল হয়, আমরা ওইদিকে যাব না। আমরা আস্তে আস্তে এটা আলোচনা করি। তাহলে জ্ঞানের 3টা শাখা শুধু জানি, ধর্ম, দর্শন আর বিজ্ঞান। এরা 3টাই জগতের সত্যের সন্ধান করে এবং যার যার মতো করে সত্যকে জানার চেষ্টা করে। তবে এরা একে অপরের পরিপূরক, একে অপরের হেল্প করে এরা সত্যকে জানতে চায়। দর্শন বিশেষ করে মিডল ম্যান হিসেবে কাজ করে ধর্ম আর বিজ্ঞানের। একটা ধর্মের কনসেপ্টগুলোকে সে বিচার বিশ্লেষণ করে, হ্যাঁ, গডের পক্ষে বিপক্ষে যুক্তি দেয়, তার এইসবগুলো তার সে আনে। অনুরাগসী ঐশীমা, তুমি কি ঐশীমা, তুমি কি বেরিয়ে গেছিলে? অনুরাগসী ঐশীমা, তুমি কি বেরিয়ে গেছিলে? তুমি আবার ঢুকলা দেখলাম। জি স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, একটু আমরা আজান দিচ্ছে, আমরা একটু চিন্তা করো। তাহলে আমরা এরপরে এই যে এই 4 নম্বর পাতাটা দেখো। 4 নম্বর পাতায় যাও তো বাবা, 4 নম্বর পাতায়, ফার্স্ট চ্যাপ্টারে 4 নম্বর পাতায় দেখো তো দর্শনের কয়টা শাখা বলছে? 5টা শাখা। দেখো তো ওই জায়গায় উপরে যাও, উইজডম অফ দ্য 5 ফিল্ডস, তাই না? 5টা শাখা বলেছে, অনেক শাখা, কিন্তু দর্শনের শাখা অনেক। 5টা শাখার নাম দিচ্ছে কি কি দেখো তো? লজিক, হ্যাঁ লজিক, অ্যাস্থেটিক্স, পলিটিক্স, হ্যাঁ, আর এটা কি? মেটাফিজিক্স। এই যে কালো কালো গুলো নাম দাও, লজিক, অ্যাস্থেটিক্স, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, আর তলায় আছে এথিক্স। আমরা যে ফিলোসফি বলছি না, যে এর শাখাগুলো কি কি? যুক্তি, এর পদ্ধতি যুক্তি, যুক্তি একটা শাখা। আর একটা আছে অ্যাস্থেটিক্স, সৌন্দর্য, কে ভালো কে সুন্দর। এই জান্নাত খুব সুন্দর, কেন? হোয়াই? হোয়াট আর দ্য স্ট্যান্ডার্ড অফ বিউটি? হোয়াট ইজ বিউটি অ্যাকচুয়ালি? একটা সুন্দর শিল্প, হোয়াট ইজ আর্ট? কে সুন্দর? সুন্দরের আদর্শ কি? সুন্দর কি বস্তুর মধ্যে থাকে না ব্যক্তির মনে থাকে? জান্নাত একটা ফুল সুন্দর, তাই না? জান্নাত, এই ফুলের সৌন্দর্যটা কি ফুলের মধ্যে আছে না জান্নাতের মনের মধ্যে আছে? স্যার ফুলের মধ্যে আছে স্যার, মনের মধ্যে আছে। দেখো এই যে নন্দন তত্ত্ব, হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা দর্শনের শাখা। হ্যাঁ, এটা একটা শিল্প, একটা সুন্দর শিল্প। কি এই যে তোমরা মোনালিসা দেখো না, মোনালিসা কি সুন্দর বলে? একটা সুন্দর আর্ট, কেন? ওয়াই? মোনালিসার ছেলে না মেয়ে, তাই নিয়ে এখনো গবেষণা হচ্ছে। স্যার আসলে কি মোনালিসার কোনো অস্তিত্ব ছিল স্যার? জানি না, কিন্তু আমি প্যারিসে গেছি বাবা। ওই মোনালিসা যে জায়গায় আছে, আমি ওই জাদুঘর না কি বলে, এটা কি যেন নাম, ওদের নামগুলো খুবই উদ্ভট নাম। তো প্যারিসে যখন গেছিলাম আমি, ওখানে গিয়ে যে দেখি ওইটি ওই দিন ছুটির দিন ছিল, আনফর্চুনেটলি আমি ওতে ঢুকতে পারিনি। কিন্তু ওই বাইরে ওই মোনালিসার ছবি আছে, একটা ফোয়ারা আছে, পানির ফোয়ারা, তোমরা দেখবা। ওই জাদুঘরটার নাম আছে কি একটা নাম, স্যার লুভর। হ্যাঁ দেখবা, ওটা ইউটিউবে দিয়ে দেখো, সামনে একটা ফোয়ারা আছে বাম পাশে। আমি ওই জায়গায় বসে টসে ছবি টবি তুলে চলে আসি। দেখো এই মোনালিসা কি মেয়ে না ছেলে? ওর ঠোঁটের কোণার হাসিটার অর্থ কি? এটা নিয়ে কত পিএইচডি ডিগ্রি হয়ে গেছে।
স্যার আমাদের টাইমার 10 মিনিট আচ্ছা 15 আচ্ছা বাবা, আমি 5 মিনিট সময় নেব। আরিফ, আমি একটু জাস্ট এই প্রশ্নগুলো একটু আবার বলি। তাহলে দেখো মা, তাহলে এটা কি আসলো, এই 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 যে কয়টা শাখা আমি একটু বলতে চাইছিলাম, লজিক কি, অ্যাস্থেটিক্স কি, মেটাফিজিক্স কি, এপিস্টেমোলজি কি, এগুলো শাখা জ্ঞানের। লজিক পদ্ধতি, অ্যাস্থেটিক্স যে বললাম নন্দন তত্ত্ব। বাইরেটা দেখে স্যার বিবেচনা করব নাকি স্যার ভিতরে? দীপরায় কি বললো বাবা? দীপরায় স্যার বলতেছি কি, আমরা কি স্যার এই যে সৌন্দর্যটার কথা বলতেছেন স্যার, বিউটি স্যার, এটা কি আমরা বাইরেটা দেখে বিবেচনা করব নাকি স্যার এই ভিতরে? এইটা না, এটা নিয়েও ওই সৌন্দর্য তত্ত্ব, অনেকে সুন্দর কি আসলে, অনেকে বলে ভগবান ঈশ্বর সবচেয়ে সুন্দর, এবং সেটা সাবলাইম বিউটি, সাবলাইম কি ট্রুথ, মানে সত্য সুন্দর মঙ্গলের সার্বিক আদর্শকে আমরা ভগবান বা ঈশ্বরকে বলি। এবং দ্বীপ যে এত সুন্দর ছেলে, একটা ভগবানের সৃষ্টি, সে সৌন্দর্যের একটা অনুলিপি। সে অনেক দার্শনিকে বলেছে শিল্পটা হচ্ছে নকলের নকল। হ্যাঁ, আমি যদি ফাহাদের ছবি আঁকে, ফাহাদের যদি কোনো ওই আর্টিস্টের কাছে যায়, সে স্কেচ করে এঁকে ফেলে, তাহলে ফাহাদ যদি গডের সৃষ্টি, সে গড তো সুন্দরতম, আর তার থেকে ফাহাদের অনুলিপি। হ্যাঁ, আর্ট হচ্ছে নকলের নকল। অনেকে বলে যে আর্টটা কি নকল, আর ফাহাদ তো একটা নকল। ফাহাদ তো আসল মানুষের, প্লেটো বলেছে যে আসল মানুষ অন্য কোথাও আছে, স্বর্গে বা কোনো ধারণার জগতে আছে মানুষ, এবং আমরা সবাই ইন্ডিভিজুয়াল মানুষ, সেই মানুষের অনুলিপি। এবং এই মানুষের যে ছবি, এই মানুষের যে পিকচার আর্ট করো, সেটা হচ্ছে আমরা শিল্প বলি। তাহলে শিল্প হচ্ছে নকলের নকল, এটা প্লেটোর কথা ছিল। কিন্তু স্যার বিজ্ঞানে স্যার সৌন্দর্যকে স্যার ওখানে আবার গোল্ডেন রেশিও দিয়ে প্রকাশ করা হয় স্যার বিজ্ঞানে। হ্যাঁ বাবা, দেখো তাহলে দেখো, এটা কিন্তু এটা একটা জ্ঞানের দর্শনের শাখা। এই সৌন্দর্য তত্ত্ব বা নন্দন বিদ্যা, নানা নাম আছে, অ্যাস্থেটিক্সের নানা নাম, শিল্প তত্ত্ব, এগুলা যারা মানে সঙ্গীত, তারপরে নাটক, তারপরে যারা এই যে আর্ট পড়াশোনা করে, যারা এই যে এদের নিয়ে আলোচনা করে, হ্যাঁ, যারা সিনেমা তৈরি করে, এদের সাধারণত এই অ্যাস্থেটিক্স নিয়ে পড়াশোনা করতে হয়, এবং এটা দর্শনের একটা শাখা। এবং এই পরেরটা ছিল মেটাফিজিক্স। দেখো মেটাফিজিক্স মানে কি, আমরা একাধিকবার আলোচনা করেছি। রাকিব, তার ওই রাকিবের হাতে একটা মোবাইল দেখতেছে, রাকিব ওইটা তোমার কি, ওইটা হচ্ছে ও ফিজিক্স না? তোমার মোবাইলটা একটা ফিজিক্স না? ওটা হাত দাও তো, একটা বাড়ি মেলে ভেঙে চলে যাবে। তুমি ফিজিক্স ওটা হাত দিতে পারো কিন্তু রাকিব, কিন্তু যদি বলো রাকিব তোমার মনটা হাতের মধ্যে আনো তো, ইম্পসিবল স্যার, ইম্পসিবল। মেটাফিজিক্স তুমি ধরতে পারো না, ওটা মেটাফিজিক্স, পদার্থের আরো ঊর্ধ্বে, তাই না? কি বলবা, বিয়ন্ড ফিজিক্স। ইয়েস স্যার। তাহলে আমি যদি বলি আত্মাটা নিয়ে আসো তো রাকিব, সেটাও মেটাফিজিক্স। যদি বলি গডকে নিয়ে এসো, যদি বলি হ্যাঁ আরো কি, এগুলো কিন্তু তোমার ফিজিক্সের চেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইয়েস স্যার। আমি যদি বলি বন্ধুত্ব কি, কি দেখাই দিয়ে পারো? আমি যদি ভালোবাসা কি, মেটাফিজিক্যাল কনসেপ্ট, এগুলো কিন্তু দেখানো যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। স্যার হ্যাঁ বাবা, দেখো আমি শেষ করি বাবা, আমি শেষ করি। দেখো তাহলে কি হচ্ছে, তাহলে মেটাফিজিক্যাল কনসেপ্ট, এটাও দর্শনের। আর লাস্ট কি, এপিস্টেমোলজি। দেখো এপিস্টেমোলজি মানে জ্ঞান। আমরা জ্ঞান কিভাবে পাই? এই মনিরুজ্জামান আমার সাথে একটা প্রশ্ন করতেছে, সে কিভাবে জানার চেষ্টা করতেছে। জ্ঞান বলছে এপিস্টেমোলজি, এটাও দর্শনের একটা শাখা। বলছে জ্ঞান আমরা জানি দুভাগে, একটা আছে বুদ্ধি দিয়ে, আর আরেক অন্যরা বলছে না, অভিজ্ঞতা দিয়ে জানি। আমরা ইন্দ্রিয়, চোখ দিয়ে জানি, আমাদের কান দিয়ে শুনি, হ্যাঁ, ত্বক দিয়ে অনুভব করি। বলছে অভিজ্ঞতায় জ্ঞানের উৎস। এক শ্রেণীর লোক বলেছে। কেউ বলেছে না, অভিজ্ঞতা আমাদের প্রতারণা করে। মনিরুজ্জামান যখন গ্রামের বাড়ি যায়, তখন দড়িরে সাপ মনে করে রাত্রে। মনিরুজ্জামান অনেক লম্বা, কিন্তু দূর থেকে ওরে খাটো মনে হয়। অভিজ্ঞতা মানুষকে প্রতারণা করে, ইল্লুশন তৈরি করে, কিন্তু চিন্তা কখনো মানুষের প্রতারণা করতে পারে না। সুতরাং জ্ঞানের উৎস, জ্ঞানের ভিত্তি, আমাদের চিন্তাই আসলে আমাদের প্রকৃত জ্ঞান দেয়। এটা বিতর্ক, কিন্তু অভিজ্ঞতা না চিন্তা। স্যার চিন্তা তো মানুষের থিংকিং তো রংও হতে পারে,
হ্যাঁ, এই জন্য অনেকে বলেন অভিজ্ঞতাও দরকার আছে, চিন্তাও দরকার আছে। আরেকটা মত, যাও আমরা এটা আলোচনা করবো না বাবা, এগুলো দর্শনের শাখা। কিন্তু আমাদের আলোচনার বিষয় ছিল কি, আমরা শুধু প্রশ্নগুলো বলে শেষ, যেহেতু সময় শেষ। দেখো বাবা, দেখো তো কি আসলো, হোয়াট ইজ এথিক্স, পরে যাও আরিফ, পরের পৃষ্ঠা এই 4 নম্বর পাতায় হোয়াট ইজ এথিক্স আছে, যাও ডেফিনেশন যাও, এই হোয়াট ইজ এথিক্স চলতে থাকবে, যাও ডেফিনেশন, দেখো অনেকগুলো ডেফিনেশন আছে, যাও এর পরের পাতায় যাও, যাকে এই যে দেখো কতগুলো ডেফিনেশন, ওই যে একটু পরে সায়েন্স অফ মোরাল ইত্যাদি ইত্যাদি ওখানে আছে। হ্যাঁ, দি সায়েন্স অফ দ্য আইডিয়াল অফ, হ্যাঁ, দি সায়েন্স অফ মরালস, দি স্টাডি অফ হোয়াট ইজ রাইট অর রং, গুড হিউম্যান কন্ডাক্ট, এগুলো তোমরা পড়ে নিও। এরপরে কি ব্রাঞ্চেস অফ এথিক্স, দেখো এখানে তারপর ব্রাঞ্চেস, এখানে 5টা ব্রাঞ্চেসের নাম আছে। তো মেনলি দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। ওখানে অ্যাপ্লাইড লেখা আছে, দেখো মানে থিওরি, নর্মস, নর্মেটিভ সূত্র আছে যেটা, সেটা আমরা থিওরি, আর অ্যাপ্লাইড ওর অ্যাপ্লিকেশন, যেটা আমাদের কোর্সটা বেশিরভাগই অ্যাপ্লিকেশন। তাহলে আমরা থিওরিগুলো আগে পড়ে 3-4টা থিওরি আমরা দেখবো, এরপরে আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব। আচ্ছা, এরপরে চলে যাও, এগুলো সব পড়ে নেবা, এই মোরালিটি আর এথিক্স, এথিক্স গ্রুপের ক্ষেত্রে, মোরালিটি ব্যক্তির ক্ষেত্রে, আরো যাও, আবার অনেকে একই শব্দ মনে করে। এরপরে যাও মোরালিটি, এগুলো এমন ইম্পর্টেন্ট না, পড়বা এগুলো কুইজের জন্য পড়বা, কিন্তু এগুলো মোরালিটি অ্যান্ড এগুলো এই যে ইম্পর্টেন্ট। দেখো কোহলবার্গের আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে, এখানে 3টা লেভেল আছে, 6টা স্টেজ আছে। দেখো 6টা স্টেজে মোরাল ডেভেলপমেন্ট হয়, দরকারে আমরা আবার আলোচনা করবো, সমস্যা নেই, তোমরা নিচে যাও, যেহেতু এটা পরীক্ষা হবে আলোচনা। 6টা স্টেজ দেখো, এখানে 1 নম্বর স্টেজ, 2 নম্বর স্টেজ, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এই 6 নম্বর স্টেজে যে বলছে যে ইউনিভার্সাল, মানুষ এখানে মুক্ত চিন্তা করতে শিখে, নৈতিকতাগুলোকে সে সমালোচনা করে, প্রচলিত আইন প্রথা এগুলোকে সে বাদ দিতে চায়। 6 নম্বর স্টেজে কোহলবার্গ 20 বছর ধরে গবেষণা করে এই 6টা স্টেজ বের করেছে, মানুষের নৈতিক ডেভেলপমেন্টে 6টা স্টেজ ধরে হয়। এর সমালোচনা আছে, কারণ কোহলবার্গ শুধু ছেলেদের উপর গবেষণা করেছে। সমালোচনা করে নিচে এসো, গিলিগান কি সূত্র দিল দেখো, গিলিগান বলেছে না, মেয়েদের সাথে ছেলেদের পার্থক্য আছে, এই মেল প্যাটার্ন, দেখো মেল প্যাটার্ন আর ফিমেল প্যাটার্নের মধ্যে পার্থক্য আছে। সে দেখো 6টা স্টেজের কথা বলেন, শুধু 3টা লেভেলের কথা বলেছে, এবং বলছে মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিমেল প্যাটার্নটা হচ্ছে লাভিং অ্যান্ড কেয়ারিং, যেটা ছেলেদের থেকে মৌলিকভাবে পার্থক্য। ছেলেরা এরা ইম্পার্সোনাল হয়, এরা রেশনাল হয়, আর মেয়েরা লাভিং অ্যান্ড কেয়ারিং, তার নৈতিকতার ক্ষেত্রে তার বড় ভূমিকা রাখে। তোমরা গিলিগানেরও সমালোচনা করবা, ছেলেরাও লাভিং কেয়ারিং আছে। এখন এই দুজনের মধ্যে মিল অমিল আছে, কোহলবার্গ আর গিলিগান। কোহলবার্গ ছেলেদের নিয়ে গবেষণা, গিলিগান মেয়েদের নিয়ে গবেষণা। আর মিল কি, এরা বলে যে মানুষের নৈতিক ডেভেলপমেন্টটা এরকম স্টেজ বাই স্টেজ হয়, এই ইত্যাদি মিল আছে। দেখো এরপরে যাও, কোহলবার্গ গিলিগানের মধ্যে পার্থক্য গেল, এরপরে যাও আরো নিচে এসো, লাস্ট প্রশ্নটা বলি, ইথিক্যাল ইগোইস্ট সিলোজিজম। একটু আগে বললাম যে নৈতিক, এটা হচ্ছে ওই যে একটু আগে বললাম না, সব মানুষ মরণশীল, রকিবুল একজন মানুষ, তাহলে রকিবুল মরণশীল, এটা যে এক ধরনের সিলোজিজম, ইথিক্যাল, এটা সিলোজিজম বলে, যুক্তি। এটা সব মানুষ মরণশীল, রকিবুল মানুষ, রকিবুলও মরণশীল। এখানে দেখো একটু নিচে এসো, নিচের পাতা একটু নিচে যাও, এখানে সৌদি আরবের উদাহরণ দিয়েছে। এই দেখো এখানে বলছে কি, যে এ কান্ট্রি ইজ আনজাস্ট, একটা রাষ্ট্র আনজাস্ট হবে যদি সেখানে জেন্ডার ডিসক্রিমিনেশন করে। যেমন সৌদি আরবে মেয়েরা ছেলেদের ছাড়া বেরোতে পারে না, এটা জেন্ডার ডিসক্রিমিনেশন। তো সৌদি আরব ইজ এ কান্ট্রি হোয়ার জেন্ডার ডিসক্রিমিনেশন আছে, তাহলে বলছে কি, সিদ্ধান্ত কি, সৌদি আরব ইজ এ আনজাস্ট কান্ট্রি। এটা লজিক্যালি, এটা যে সিলোজিজম বলতেছে। হ্যাঁ, যে আমি যেটা বললাম, সব মানুষ মরণশীল, রকিবুল একটা মানুষ, তো রকিবুল মরণশীল, এটা সিলোজিজম, মানে এই যুক্তির নামটা হচ্ছে সিলোজিজম। আমরা এগুলো আবার আলাপ করব, নিচে এসো, যদি তোমরা পড়ে দেখো, আমি এই জন্য পড়ে আসতে বলছিলাম। এই যে ইথিক্যাল রিলেটিভিজম, অ্যাবসলিউটিভিজম, নীতিবিদ্যা কি আপেক্ষিক না সার্বজনীন? আমরা সবাই জানি যে স্থান কাল পাত্রভেদের নীতিবিদ্যা এক রকম, আমরা গত ক্লাসে বলছি। কিন্তু কিছু কিছু নৈতিক সূত্র আছে, যেমন সার্বজনীন, বললো চুরি করা অন্যায়, মা বাবার সেবা করবা, সর্বদা সত্য কথা বলবা, এটা হচ্ছে অ্যাবসলিউট। বলছে ইথিক্যাল রিলেটিভিজম আর ইথিক্যাল অ্যাবসলিউটিভিজম। লাস্ট প্রশ্নটা যেটা আছে, লাস্ট প্রশ্ন দেখো, নিচে আরো নিচে যাও, এই যে 4 ক্রিটিক্যাল প্রিন্সিপাল অফ এথিক্স, এটা আমরা গত ক্লাসে আলাপ করে এই যে গিয়েছিলাম। দেখো যাও, এখানে দেখো একটা বলছিলাম ইগো, একটা রুল, একটা এন্ড, আর তলায় বলছিলাম কি বাবা, তলায় বলছিলাম লাভ অ্যান্ড কেয়ার। তা আমরা বলছিলাম যে এন্ডটা চলে গেছে কোথায়, 36 নম্বর পাতায়। দেখো এন্ডের তলায় আছে ইউটিলিটারিয়ানিজম, এন্ডের পরে দেখো ইউটিলিটারিয়ানিজম, মানে কাজের শেষ ভালো যার, সে কাজ ভালো, যার ফলাফল ভালো তার। এই সূত্রটা 36 নম্বর পাতায় নাম হয়েছে কি, ইউটিলিটারিয়ানিজম। আর 2 নম্বরে যে রুল থিওরি, ওইটার 40 নম্বর পাতায় নাম হয়েছে কান্টের ডিওন্টিসিজম। আমরা এই পর্যন্ত আমরা আলোচনা করেছি, এবং আমরা এই ফার্স্ট চ্যাপ্টারটা, যেহেতু আমি পরীক্ষা নিব, আমি চাই তোমরা সবাই আর একটু ভালো করে পড়ে এসো।
কারণ আমরা থিওরিগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইড এথিক্সগুলো খুব দ্রুত পড়ে যেতে পারবো, কিন্তু এই থিওরিগুলো আমরা একটু ক্লিয়ার হয়ে নেব। তাহলে নেক্সট ক্লাসে আমরা 36 নম্বর পাতায় ইউটিলিটারিয়ানিজম, যেটা আজকে পড়ার কথা ছিল, এবং কান্টের 40 নম্বর পাতায় কান্টের ডিঅন্টিসিজম, যেটা এই 4 নম্বর 4টা সূত্রের মাঝখানে 2টা সূত্র। এই যে এখানে এসে ইউটিলিটারিয়ানিজম হয়ে গেল, মানে যে এই যে কাজের ফলাফলের উপর ভিত্তি করে কাজটা ভালো মন্দ নির্ভর করবে, কাজের যা রেজাল্ট ভালো সেটা কাজ ভালো। এখানে এক সুন্দর সূত্র আছে, বেশিরভাগ লোক ভালো উৎপাদন করে সে কাজ ভালো। আর ওখানে ওই কান্ট বলবে যে না, কাজের উৎপাদন কি ফলাফল উৎপাদন করলে সেটা ইম্পর্টেন্ট না, কাজটা ডিউটির বশত করেছে কিনা। এই যে ডিঅন্টিসিজম, ডিউটি, কাজটা ডিউটি, ডিওন মানে ডিউটি, দায়িত্বের জন্য কেউ কাজ করেছে কিনা। মনির জীবন দায়িত্বের জন্য করেছে না, মনির জীবন কাউকে খুশি করার জন্য করেছে, তাহলে সেটা ভালো কাজ হবে না। ডিউটি ফর ডিউটি সেক হইতে হবে, প্রত্যেক কাজের মধ্যে নিয়ম মানতে হবে, তার মোটিভ ভালো হইতে হবে, তাহলে সেই কাজটা ভালো। আমরা এই সূত্রগুলা বিশেষ করে ফার্স্ট চ্যাপ্টারের সূত্র এবং কোহলবার্গ গিলিগান যদি চাও আমি আরেকবার একটু পড়াবো, তোমরা একটু পড়ে এসো, এবং কান্টিয়ান ডিঅন্টোলজি, ডিঅন্টিসিজম আর ইউটিলিটারিয়ানিজম আমি আরেকবার পড়াবো। আরেকবার এগুলো তো পড়াইনি, এটা আমরা ধরবো নেক্সট ক্লাসে। এবং এরপরে আমরা ফার্স্ট চ্যাপ্টারের উপরে এবং এই যে এই দুটা, এই কান্টিয়ান ডিঅন্টিসিজম আর ইউটিলিটারিয়ানিজম, এর উপরে একটা কুইজ নিব, ফার্স্ট চ্যাপ্টার আর এই দুটা প্রশ্ন, দুইটা টপিকস। দীপরয় আজকে এই পর্যন্ত থাক, আমরা বোধহয় একটু টাইম বেশি হয়ে গেছে, আমি একটু করে নিই তোমাদের নাম। এটা দেখো তো কে, সিয়ার আরিফ, দেখো তো রাকিবুল, কেউ অনুপস্থিত আছে কিনা দেখো, শুধু সেই নামটা বলো। আমি শুধু স্যার 38 জন প্রেজেন্ট, মানে তাহলে কি আপনি সহ ইনক্লুড সবাই আছে আমরা নাকি? দেখো তো বাদ আছে কে, দেখো তো কতজন থাকে আমি তো স্যার আমরা জানি না। আছে এনরোল স্যার, সেটা তো আমরা বলতে পারবো কি বাবা বলো। স্যার ক্লাসে কতজন মোট এনরোল করা আছে স্যার সেটা বলতে পারবো না। আপনি দেখতে পারবেন স্যার। আচ্ছা বাবা, আমি একটু দেখি, তারপরে তোমাদের জানাচ্ছি। হ্যাঁ, আমি যত জানি 42 জন ছিল বোধহয়, কিন্তু 42 জন না, পরে বোধহয় 40 জন হয়েছে। তাহলে 2 জন নাই মনে হয় না স্যার, 3 জন নাই স্যার, কজ আপনি সহ 38, দ্যাটস ওয়াই। আচ্ছা রাখো, আমি একটু দেখি বাবা। তাহলে তোমরা যারা বাবা মানে অন্য কোনো কাজ আছে বা যারা বোরিং ফিল করতেছো, তারা কিন্তু মানে চ্যাট বক্সে তোমাদের এটা দিয়ে সিআরটা তোমাদের দিয়ে দেবে। যদি কোনো কাজ থাকে তোমরা লিভ নিতে পারো, কিন্তু আমি ওই সিআরদের হেল্প নিয়ে তোমাদের এটা দিয়ে। শুধু 3 জন বাকি, তো কোন 3 জন একটু সিআর একটু খেয়াল রাখো। যারা যদি কেউ চলে যেতে চায় তার নাম্বারটা চ্যাট বক্সে নিয়ে নাও। স্যার রেকর্ডিংটা আপনি অফ করে দেন। হ্যাঁ বাবা, আমি দিচ্ছি, রাখো। ও আচ্ছা, রেকর্ডিং অফ না? হ্যাঁ, থ্যাঙ্কস বাবা। আমি তো আচ্ছা, আর রেকর্ডিং বাবা তোমরা কিন্তু আমার রিকোয়েস্ট করছি তোমাদের। স্যার আমি আপনাকে বলছি স্যার ক্লাসে। হ্যাঁ, এটা কিন্তু আমি এইভাবে তোমাদের মধ্যে রাখবা বাবা, এটা যেহেতু